আচ্ছা, আমাদের লাইভ ক্লাসটা আলোচনা করার আগে আমরা প্লিজ একটু আমাদের যেসব ফ্রেন্ডরা আছে তাদের কাছে সেটা জিনিসটা শেয়ার করে দিই। ওকে ওকে আপাতত মহসিন ভাই এসে গেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বলেন? এই তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। অনেকদিন যাবত কারোর সাথেই কথা হচ্ছে না, আবার নাকি সামনে আবার আসতেছে আবার আরেকটা লকডাউন। তো আলহামদুলিল্লাহ এখন আজকে বোধহয় অনেকের সাথে কথা হবে, হোপসো একটা খুব একটা ভালো আড্ডা হবে হোপসো। ওকে ইনশাআল্লাহ। তো আজকে আমরা ভাই ডি ইউনিটের যত প্রোজ এন্ড কনস আছে সবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমাদের যাদের যাদের কোনো প্রবলেম আছে ডি ইউনিট নিয়ে, যত সন্দেহ আছে, ডাউট, সবগুলো ডাউট আমরা আজকে ক্লিয়ার করে নেবো। ওকে আচ্ছা, আমরা কথা না পারি আজকে আমাদের আলোচনাটা শুরু করতে পারি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমি জানতে চাচ্ছিলাম যে ডি ইউনিটের যে এই মুহূর্তের ক্ষেত্রে আর কি, হ্যাঁ, এই মুহূর্তের ক্ষেত্রে যে আমরা কিভাবে আপনার ভর্তি প্রস্তুতিটা নিতে পারি এই মুহূর্তের সাপেক্ষে আর কি যদি চিন্তা করি। ওকে আচ্ছা, এখন আমাদের ডি ইউনিটের জন্য বোধহয় ভর্তি পরীক্ষা 28 মে থেকে। সো এখন আমাদের হাতে বোধহয় টোটাল 46 অর 45 ডেজ আছে, আমি একটু আগে চেক করতেছিলাম। সো এখন আমাদের হাতে যে সময়টা আছে ওই, আচ্ছা আমার ভিডিও এন্ড অডিও সবকিছু তো ক্লিয়ার না? জি জি ভাই, একদম ক্লিয়ার। সো এখন আমাদের হাতে এখন টোটাল সময় আছে 45 ডেজ, এন্ড শেষ সময়ের জন্য ডি ইউনিটের প্রিপারেশনটা এমন আহামরি কিছু না যে এটার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। বাট আমরা যদি বলি আর কি এই কনটেক্সটে যে আমাদের হাতে এখন কতটুকু সময় আছে সেই হিসেবে খুবই অল্প সময় আছে, 45 ডেজ, এটা খুব বেশি সময় না। বাট আমি বলবো যে সাধারণত যে কোনো ইউনিটের প্রিপারেশন নেওয়ার জন্য 3 মাস যদি হাতে সময় রাখা হয় ওইটাকে আইডিয়াল মনে করা যায়। সো আমাদের হাতে ওইটার অর্ধেকের মতো সময় আছে, 45 ডেজ। তো এখন নতুন করে যদি ডি ইউনিটের প্রিপারেশন কেউ স্টার্ট করতে যায়, আগে থেকে একদমই সে প্রিপেয়ার্ড না, বাট আজকে থেকে সে যদি প্রিপারেশন স্টার্ট করতে চায়, তাহলে আমি বলবো যদি খুব ভালোভাবে সে ডেডিকেটেড থাকে তাহলে প্রিপারেশন নেওয়া সম্ভব। বাট যদি মনে করে যে জাস্ট কোনো রকম পরীক্ষা দিবে এন্ড দেখবে যে চান্স হয় কিনা, তাহলে আমি বলবো যে এটা টাফ হবে। তো আমি ধরলাম যে যারা ভিডিওটা দেখতেছো ওরা ওইভাবেই প্রিপারেশন নিতে চাও যে এট এনি কস্ট আমি ডি ইউনিটে চান্স পাইতে চাই, সো আমাকে কি করতে হবে। সো আমি যদি 3টা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা করে কথা বলি, বাংলা, ইংলিশ এন্ড সাধারণ জ্ঞান, এন্ড এখন হচ্ছে গিয়ে আইসিটি থেকেও কোয়েশ্চেন আসবে বলে মনে করা হচ্ছে, ম্যাথ থেকেও 1-2টা কোয়েশ্চেন আসতে পারে। তো সেগুলো সাধারণ জ্ঞানের অংশ হিসেবে আসবে। তো বাংলা থেকে বাংলার প্রিপারেশনটা এমন হইতে হবে যে এইটা বিসিএস এর মতো একদম কঠোর কোনো কিছু হবে না, আবার মনে করো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য ইউনিটের জন্য আমি বাংলার যেমন প্রিপারেশন নিব অতটা হালকাও কিছু হবে না। তো এইটার জন্য ফলো করা যায় হচ্ছে এরকম যে আমি বিগত 10 বছরের যদি ডি ইউনিটের কোয়েশ্চেন গুলো দেখি, বাংলার কোয়েশ্চেনটা, তখন আমি যখন কোয়েশ্চেনটা পড়তে থাকবো তখন আমি যেই টপিক গুলো সামনে পাবো, ধরলাম বাগধারা থেকে অনেক কোয়েশ্চেন আসছে, এভরি ইয়ার বাগধারা থেকে 1-2টা করে কোয়েশ্চেন আসছেই, এর অর্থ হচ্ছে বাগধারা থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসবে এবং হোপসো নেক্সট ইয়ার এই বছরও আসবে। সো আমি ওইটা পড়বো ভালো করে। যদি বিপরীত শব্দ থেকে কোয়েশ্চেন নাই এসে থাকে, বাট আমি দেখতেছি হয়তো মনে করো বিসিএস এর জন্য বিপরীত শব্দ খুবই ইম্পর্টেন্ট, অথবা ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য, অথবা জাহাঙ্গীরনগরের ইউনিটগুলোর জন্য ডি ইউনিট বাংলার বিপরীত শব্দটা খুবই ইম্পর্টেন্ট, বাট আমি যদি দেখি আমার ডি ইউনিটে এটা নিয়মিত আসতেছে না, তখন আমি তো এটা পড়বো না। সো এইটা যখন আমি করবো যে বিগত 10 বছরের যেই কোয়েশ্চেন গুলো আছে সেইটারে আমি সিলেবাস হিসেবে নিব, তখন আসলে আমি একটা সিলেবাস পেয়ে যাব। মানুষ যখন বই পড়তে থাকে তখন ওরা কি করে যে মোটা বিসিএস এর বই নিয়ে আসে, বাজার থেকে বিসিএস এর একটা বাংলা বই কিনে নিয়ে আসে এবং সে চায় পুরো বইটা কমপ্লিট করতে, অথবা যে কোনো একটা বই নিয়ে আসে সেখানে হয়তো এত পেজ নাই, বাট সে মনে করে আচ্ছা একটা বই পড়লেই হয়েছে, বাংলাতে এত কঠিন কিছু না, সো সে পড়ে ফেললো, বাট তার হইলো না। সো সাধারণত একটা বইয়ের রেকমেন্ডেশন যদি আমি দিতে চাই, তাহলে আই থিঙ্ক কিউএনএ সিরিজের তোমাদেরই মেবি বাংলার বই আছে, তাই না? জি জি স্যার। সো কিউএনএ বইগুলো দেখতে পারো তোমরা, এন্ড হচ্ছে গিয়ে আমি বলবো
আমি যখন হচ্ছে গিয়ে আমিও হচ্ছে গিয়ে এই মানে হালকেস্টেনে আমি হচ্ছে ইংলিশের জন্য ডি ইউনিটের মেবি এই মানে মানে এই ইয়াতে এবারের জন্য ডি ইউনিটের যে কোর্স ওখানে আর কি। সো ইংলিশে আমার পুরো একটা ফুল কোর্স আছে এখানে, ইউ ক্যান এনরোল দ্যাট। এন্ড বাংলার ক্ষেত্রে আমি স্পেশালি বলবো যে যে কোনো ক্ষেত্রে আমি আমার ইংলিশের কোর্সে আমি মানে মানে বলে দিছিলাম যে বিভিন্ন কোচিং সেন্টারের বইকেও আমি রেকমেন্ড করছি, এন্ড অনেকগুলো বইকে রেকমেন্ড করছি। আমি ইংলিশ নিয়ে কথা বলার সময় মানে বলবো না এগুলো, বাট বাংলার জন্য আমি বলবো যে যে কোনো কোচিং সেন্টারের হোক যেখানকারই হোক না কেন একটা বই কিনো এন্ড সেই বইটা টোটালটা কমপ্লিট করার ট্রাই করো। বাট কোনো বইকেই একদম মানে মানে জাস্ট একদম মানে সার্টেন হিসেবে নিও নিও না যে একটা বই পড়লে আমি মানে পেরে যাবো। সার্টেন হিসেবে যেটাকে নিতে পারো ওইটা হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের যে কোয়েশ্চেন গুলো ওগুলো। একই কথা আমি বলবো ইংলিশের ক্ষেত্রে, একই কথা আমি বলবো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, যে বিগত সালের কোয়েশ্চেন গুলো ফলো করো, দেন ইউ নো যে তোমার কোত্থেকে পড়তে হবে এন্ড কোত্থেকে কি হবে। আর তোমরা আরো কোয়েশ্চেন করতে পারো, হয়তো কমেন্টে কোয়েশ্চেন করতে পারো, সো আই ক্যান অ্যান্সার দিস লাইক এখনই। আচ্ছা, আমি কোশ্চেন নিব। তোমরা যদি কোনো কোশ্চেন আপাতত দেখতেছি না, আমাদের কোশ্চেনের মতো কোশ্চেন দেখতেছি না। আচ্ছা, আমরা আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে এখন ধরেন যে একজন আপনার ক ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওকে? তো এখন যেটা জানতে চাচ্ছিলাম যে ক ইউনিটের সাথে আপনার ডি ইউনিটের মানে প্রিপারেশন কতটা যুক্ত, মানে দুইটা কি একসাথে কি নেওয়া যাবে কিনা? ওকে, এখন কথা হচ্ছে গিয়ে আমরা যদি আনাসের এক্সাম্পল দেখি আর কি। আমি আনাসে দেখতেছিলাম, আই রিমেম্বার যখন আনাস হচ্ছে গিয়ে ওই মানে হালকেস্টেন স্টার্ট করছে, ওর 800 এর মতো মানে মানে ইয়া হয়েছে, তো তখন আর কি ওর মানে ইউটিউব মাত্র স্টার্ট করছে, তখন 1000 সাব হয় নাই আর কি। বাট আমি দেখতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে হি ইজ এ জেম আর কি। সো আনাস যেমন হচ্ছে গিয়ে লাইক মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবকিছুর জন্য মানে পড়ছে, এন্ড ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের জন্য পড়ছে, সবকিছুর জন্য মানে পড়ছে। এটা সম্ভব, আসলে ইম্পসিবল কোনো কিছুই না। আমার ক্ষেত্রে আমি যদি বলি, আই ওয়াজ এ ফেলটুস, লাইক আমি লাইক একদম লাইক মানে জঘন্য অবস্থায় ছিল আমার ইন্টারমিডিয়েটের ক্যারিয়ারে। আমি এটা ভাবিও নাই যে আমার ইন্টারমিডিয়েট আমি কমপ্লিট করতে পারবো কিনা। আমি এত লাইক ইন্টারমিডিয়েটের 2 বছর আমি পড়ি নাই কোনো কিছু, বাট মানে একদম শেষ সময় এসে আমার কাছে মনে হইলো যে আই নিড টু ডু সামথিং, যে ঢাকা শহরে আমার থাকতে হবে। আমি যদি কোথাও পড়ি তাহলে আমার যেন ঢাকা শহর থেকে বের করে না দেয়, কোন একটা ইউনিভার্সিটিতে পড়তে যেন আমার ঢাকার বাইরে যাইতে না হয়। এন্ড আই ওয়ান্ট টু স্টে ইন বাংলাদেশ। সো আমারে কি করতে হবে যে ঢাকা ইউনিভার্সিটিতে ওর জাহাঙ্গীরনগরে আমি একটা সিট চাই। যদিও আমার ইচ্ছা ছিল স্পেশালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো জাহাঙ্গীরনগরে আমার হয়েছিল আর কি। দেন আমি ভাবতেছিলাম যে জাহাঙ্গীরনগরে অ্যাডমিট হইলে ভালো হয়, বাট ফ্যামিলির ফোর্সের কারণে মানে এখানে ভর্তি হয়ে গেছেন। তো ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভাবিও নাই যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার সম্ভব। সো বাট আমার হয়েছে, এবং একই সাথে আমি যতগুলো ইউনিট এক্সাম দিছি, আমি জাহাঙ্গীরনগরের জন্য 4টা ইউনিট এক্সাম দিছি, প্রত্যেকটা হয়েছে আমার জগন্নাথে হয়েছে, আমার বিউপিতে হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে। সো তুমি যে কোয়েশ্চেনটা করলে যে এই ইউনিট আর ডি ইউনিটের একসাথে মানে প্রিপারেশন হবে কিনা, অবশ্যই হবে, বাট কখন হবে যখন কিনা তুমি বুঝতে পারবা। যেমন আনাস মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টের পক্ষে যেমন সবকিছুর প্রিপারেশন নেওয়া সম্ভব, আমার মতো ফেলটুস স্টুডেন্টের পক্ষেও সবকিছুর প্রিপারেশন নেওয়া সম্ভব। তোমাকে যেটা করতে হবে যে সঠিক পথে হাঁটতে হবে, যেই পথে হাঁটলে তুমি তোমার গোলে মানে শেষ মাস মানে থাকতে পারবা আর কি। সো পথটা যদি তোমার ঠিক থাকে অবশ্যই সম্ভব। এখন পথ বলতে আমি কি বলতেছি এখানে, পথটা হচ্ছে এরকম যে বেশিরভাগ স্টুডেন্ট, এই যে স্টুডেন্টরা কেন ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে এত ফেল করে, লাইক প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে যত পোলাপান পরীক্ষা দেয় ওইটার লাইক অর্ধেকের মতো পরীক্ষা দেয় এই ইউনিটে। হ্যাঁ, লাইক কেন এত বেশি মানুষ ডি ইউনিট এক্সাম দেয়, কেন এত বেশি মানুষ ফেল করে? বিকজ ডি ইউনিটকে মানুষ ওই রকম মানে সিরিয়াসলি নেয় না আর কি। মানে ডি ইউনিটে এভাবে স্টুডেন্ট এক্সাম দেয় যে যেহেতু আমি এক্সাম দিতে পারবো তাই আমি দিব। লাইক কেউ যদি মেডিকেলের জন্য ডেডিকেটেডলি মানে প্রিপারেশন নেয়, সে কখনোই তার সেকেন্ড চয়েস হিসেবে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটকে নেয় না। সে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটকে নিবে, অথবা বেসরকারি মেডিকেল কলেজগুলোকে নিবে, অথবা ডেন্টালকে নিবে, অথবা সে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটকে নিবে হয়তো, বাট ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটকে কিন্তু সে নিবে না। সো ওইটাই বুঝতে হবে যে আসলে
মানে স্টুডেন্টরা আসলে কি চায়। তো যেই স্টুডেন্টের সেকেন্ড চয়েস হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট না, সেও পরীক্ষা দিচ্ছে এখানে এবং সে জাস্ট নিজেকে একবার জাস্ট ট্রাই করতেছে যে সে চান্স পাবে কিনা, এবং আলটিমেটলি এটা হচ্ছে প্রচুর পোলাপান ফেল করতেছে। আমরা বলতেছি যে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটটা প্রচুর কঠিন, প্রচুর কঠিন। আসলে এটা কঠিন না, এটা হচ্ছে এরকম যে তুমি যদি প্রশ্নের প্যাটার্নটা বুঝো তাহলে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে চান্স পাওয়া খুবই ইজি। যেমন মানে মানে বলা হয় এমন যে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের ইংলিশ কোয়েশ্চেন প্রচুর কঠিন হয়, এটা খুব বলা হয় যে ডি ইউনিটের ইংলিশ কোয়েশ্চেন কঠিন হয়। সো এইটার জন্য এক্সাম্পলটা এরকম দেওয়া হয় যে প্রতি বছর যত স্টুডেন্ট পরীক্ষা দেয় এর মধ্যে 95% স্টুডেন্ট ইংলিশে ফেল করে, অথবা কমপক্ষে 90% স্টুডেন্ট ফেল করে, অথবা যেই বছর অনেক সহজ ইংলিশ কোয়েশ্চেন হয় সেই বছরে 85%-এর কম ফেল করে না, মানে 85% কমপক্ষে তো ফেল করবেই। এত পোলাপান কেন ফেল করে? ইংলিশ কোয়েশ্চেন কি খুব হার্ড হয়? না, এত হার্ড হয় না। ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে যে পরিমাণ হার্ড কোয়েশ্চেন হবে এইখানে অত হার্ড কোয়েশ্চেন হয় না। মেডিকেলের মধ্যে আবার যেমন সহজ কোয়েশ্চেন হবে ইংলিশের জন্য, অত সহজ আবার ডি ইউনিট হবে না, বাট আইবিএ অথবা বিসিএস এর মতো কঠিন প্রশ্ন হবে না। সো কিন্তু এত পোলাপান কেন ইংলিশে ফেল করতেছে? ফেল করতেছে এই কারণে যে ওরা প্রিপেয়ার নেই কারণে। একটা জিনিস খেয়াল করলে দেখবা, যেটা মানুষ খেয়াল করে না ওইটা হচ্ছে এরকম যে একই সাথে পোলাপান কিন্তু বাংলাতেও ফেল করে, ওইটা নিয়ে কেউ কথা বলে না। হ্যাঁ, বাংলাতেও প্রতি বছর 90% পোলাপান ফেল করে, বাংলাতে প্রতি বছর কমপক্ষে 80% পোলাপান ফেল করে। তুমি যদি গত 10 বছরের রেকর্ড দেখো তাহলে বাংলাতে প্রতি বছর কমপক্ষে 70% পোলাপান ফেল করছে, যত সহজ পরীক্ষায় হোক না কেন বাংলায়। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দেখো প্রতি বছর কমপক্ষে 90% পোলাপান সাধারণ জ্ঞানও ফেল করে। সো দিস ইজ ইট, ডি ইউনিটে আসলে সবাই ফেল করে। যারা চান্স পায় সেগুলোর মধ্যে হয়তো লাইক ডি ইউনিটে হয়তো টোটাল স্টুডেন্ট নেবে 5000, তো 5000 স্টুডেন্টের মধ্যে প্রতি বছর বোধহয় 5100-র মতো স্টুডেন্ট নেয় আর কি, মানে ডি ইউনিটে আর কি। সো এখন এই যে এত স্টুডেন্ট যে নেওয়া হচ্ছে, ইফ আই এম নট রং, আমি একটু দেখি আমার কাছে এটা অন করা আছে। হ্যাঁ, মানে 5000 স্টুডেন্ট হচ্ছে ইন টোটাল হচ্ছে মানে চান্স পায় মানে এই বছর থেকে, বা টোটাল 1570 জনকে নেওয়া হয়। সায়েন্সের জন্য আছে হচ্ছে গিয়ে টোটাল 1117টা সিট, বিজনেস স্টাডিজ এর জন্য 400টা, এন্ড আর্টস এর জন্য হচ্ছে 53টা সিট। সো এবং 5000 স্টুডেন্টকে এভরি বছর মানে পাস করে এভরি বছর বলতে পারো 5000 স্টুডেন্ট অনলি। সো এই 5000-এর মধ্যে টোটাল কম্পিটিশন হয়। হ্যাঁ, আমি কয়েকদিন আগে একটা স্টুডেন্ট আমার মানে আমার আত্মীয় আর কি, সে এবার ডি ইউনিট এক্সাম দিবে আর কি। সো ওকে নিয়ে আমি মানে ক্যালকুলেট করতেছিলাম, প্রতি বছর যে কেউ ক্যালকুলেট করলে দেখবে প্রতি বছরই এই ক্যালকুলেশনটা তোমাকে নতুন করে করতে হবে যে পোলাপান এমন ভাবে ফেল করে অ্যাডমিশনে আর কি। সো গত 3-4 বছর যাবত আমি ডি ইউনিটের অ্যাডমিশন টেস্ট দেখে আসতেছি, এন্ড এই বছর এই যে 5000 স্টুডেন্ট যে প্রতি বছর পাস করতেছে, এই 5000-এর মধ্যেই কম্পিটিশনটা হয়। সো প্রতি বছর 1,40,000 1,20,000 স্টুডেন্ট ফর্ম তুলে 1,10,000-এর মতো স্টুডেন্ট ভর্তি পরীক্ষার অংশ নেয়, এবং সেখান থেকে অনলি 5-6,000 10,000 স্টুডেন্ট হায়েস্ট পাস করতে পারে, এন্ড তাদের মধ্যে মূল কম্পিটিশনটা হয় আর কি। এন্ড এই বছরের মানে মানে ইয়াটা তো আরো কঠিন, কারণ এখন হচ্ছে গিয়ে তুমি যদি এমসিকিউতে পাস না করো তাহলে তোমার লিখিত খাতাই দেখা হবে না, এবং আসন সংখ্যার মোট 5 গুণ খাতা দেখা হবে। তাই আমি যে ওই যে মানে 5000-এর কথা বললাম, এইটা হচ্ছে এরকম যে মোট আসন সংখ্যা যেহেতু 1000-এর মতো 1100টা, তাই টোটাল এই এর মধ্যে 5 গুণ স্টুডেন্টকে হচ্ছে গিয়ে মানে লিখিত খাতা দেখা হবে ইন মানে টোটালে আর কি। সো বুঝতেই পারতেছো, তুমি যদি ভালো রকমের পাস করতে না পারো তোমার খাতাই দেখা হয় না, আসলে তোমার মানে হিসেবে কাউন্টই করা হয় না আসলে তোমাকে। সো আমি এটাই বলবো যে এ ইউনিটের মানে সাথে ডি ইউনিটের প্রিপারেশন নেওয়া সম্ভব, প্রচুর স্টুডেন্ট চান্স পায়, তবে তারাই চান্স পায় যারা কিনা নিজের ওইভাবে প্রিপেয়ার করে যে আমি চান্স পাবো। এবং এটা মনে রাখবা যে যখন তুমি ডি ইউনিটের জন্য নিজের প্রিপেয়ার করবা এন্ড যখন তুমি বুঝবা যে ডি ইউনিটের কোয়েশ্চেন কেমন হয়, তখন তুমি আমার মতো ফেল টু স্টুডেন্ট হইলেও বাংলাদেশের যত জায়গায় তুমি পরীক্ষা দিবা তুমি তত জায়গাতে চান্স পাবা। দ্যাট ইজ দ্য ট্রুথ, যে বাংলাদেশের যত জায়গায় তুমি পরীক্ষা দিবা তত জায়গাতেই তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব। এন্ড আমরা তো এভরি ইয়ার এরকম নিউজ দেখি যে বাংলাদেশের কোথাও চান্স হয় না, এরপরে দিয়ে গিয়ে মানে ওর হয়তো মানে এমআইটি তে হয়ে গেছে চান্স, মানে অক্সফোর্ডে হয়ে গেছে চান্স। সো এইটাই তুমি ট্রাই করলে অবশ্যই সম্ভব, এই ইউনিট ডি ইউনিট অবশ্যই সম্ভব। তবে আমি ওইটাই বলবো যে আর কি মনে রাখো যে তুমি কি করতেছো, এমন যাতে না হয় যে তুমি মেডিকেল তোমার মেইন আর ওইটার জন্য তুমি ডি ইউনিটের সেকেন্ডে রাখতেছো। তোমার যদি ডি ইউনিটের ওইভাবে তুমি ডেডিকেটেড হও তাহলে ডি ইউনিটে
মেইনলি পরীক্ষা দাও, তারপরে ডি ইউনিটের মতো করে যতগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোতেও পরীক্ষা দাও, তুমি যাতে করে কোথাও চান্স হয়। মানে জাস্ট ফান করার জন্য এক্সাম দিও না, এবং প্রচুর পোলাপান ফান করার জন্য এক্সাম দেয় বলে এত ফেল আসলে, আর কোয়েশ্চেন এত হার্ড হয় না আসলে। আপনি এখন যে কথাটা বললেন না ভাই, এটা আসলে অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং যে ডি ইউনিটে এক্সাম দেওয়ার পর অনেক বেশি ফেল করে। আসলে জিনিসটা এমন না যে, আমি 18 ব্যাচের ছাত্র এইচএসসি, তো আমাদের সময় আমি নিজের চোখে দেখছি যে আমার অনেক ফ্রেন্ডরা আপনার মানে টিকলেও না টিকলে নাই, এমন একটা কথা আছে না। তো ওরা কিন্তু এই ইউনিটে অলরেডি পরীক্ষা দিচ্ছে, আর ফান করার জন্য ওরা ডি ইউনিটে দিত। তো এরপরে দেখা যাইতো যে সব অনেক বেশি ফেল করছে, ম্যাক্সিমাম ফেল করছে। তো মানুষের মনে একটা ধারণা জন্মাতো যে ডি ইউনিটে মেবি আপনি কোশ্চেন অনেক হার্ড করে, সবাই ইংলিশে ফেল করতেছে। এটা একটা ভালো একটা পয়েন্ট। আচ্ছা, তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ভাইয়া, যে ডি ইউনিটের আপনার মানে একদম ফার্স্ট ইয়ার থেকে আপনি কিভাবে প্রিপারেশন নেওয়া যাবে, যদি একদম ফার্স্ট ইয়ার থেকে ধরি? মানে বলতেছি ইন্টারমিডিয়েট থেকে? ইয়েস ইয়েস, একদম ফার্স্ট ইয়ার থেকে। ওকে, কেউ যদি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে ডি ইউনিটের জন্য প্রিপেয়ার করতে চায় নিজেকে, ওকে, আমি এখন বলবো এখানে যে এইটার জন্য ক্যাটাগরি বিভিন্ন রকমের হইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম যে কেউ যদি ধরে রাখে যে ইন্টারমিডিয়েটের 2 বছর আমি কোনো লেখাপড়া করব না, তাই এর অর্থ হচ্ছে গিয়ে দেন সে ডি ইউনিটের জন্য নিজের প্রিপেয়ার করতে পারে। যেই ছেলে ইন্টারমিডিয়েটে আর্টসে ভর্তি হয়েছে, ওকে, মানবিক বিভাগে যে ডি ইউনিটে ভর্তি হয়েছে, তার লক্ষ্যটা ওই রকমই যে সে লাইফে হচ্ছে গিয়ে ধরলাম সে ল পড়তে চায়, সে হচ্ছে গিয়ে মানে এমপি হইতে চায়, মানে মন্ত্রী হইতে চায়, এন্ড তার লক্ষ্যটা ওই রকম আর কি, এন্ড সে এই জন্য সে আর্টস নিয়ে পড়তেছে। এন্ড সে হয়তো একজন মানে বড়ই ইকোনমিস্ট হইতে চায়, এই জন্য সে হচ্ছে কি আর্টস নিয়ে পড়তেছে। যে এখন কমার্সে পড়তেছে তারও একটা লক্ষ্য আছে যে সে এমবিএ করতে চায়, এন্ড সে নিজের স্টার্ট আপ মানে 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 দিবে এবং সে তার কোম্পানির সিইও হবে, এই জন্য সে ধরলাম সে হচ্ছে গিয়ে মানে কমার্সে পড়তেছে। এন্ড যে সায়েন্সে পড়তেছে সে হয়তো বিজ্ঞানী হইতে চায়, সে ইঞ্জিনিয়ার হইতে চায়, সে ডক্টর হইতে চায়। কথা হলো আমার মতো যদি কেউ 2 বছর লাইক ফ্রেন্ডদের সাথে ফান কইরা 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 করে মানে জীবন থেকে সব আনন্দ নিয়ে নিতে না চাও, তার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে ডি ইউনিটের মানে মানে প্রিপারেশন নেওয়ার কোনো কোয়েশ্চেনই আসে না। তারপরেও যদি কেউ মনে করো যে হুট করে তুমি ভর্তি হয়ে গেছো, তুমি হচ্ছে গিয়ে মানে আর্টসে ঢুকে গেছো, এন্ড আর্টসে ভর্তি হওয়ার পরে তোমার কাছে মনে হচ্ছে না তুমি হচ্ছে গিয়ে মানে মানে এমন একটা কিছু করতে চাও, লাইক হচ্ছে গিয়ে তুমি মানে সাইকোলজি নিয়ে পড়তে চাও, বাট সাইকোলজি নিয়ে তো তুমি এখন আর্টস থেকে পড়তে পারবে না। সো তোমাকে ডি ইউনিটে ভর্তি হয়ে, সাইকোলজি হচ্ছে কি মানে বিজ্ঞানের একটা সাবজেক্ট, সো ডি ইউনিটে ভর্তি হয়ে তোমাকে পরীক্ষা দিয়ে সাইকোলজিতে টিকতে হবে আর কি, এরকম। সো সো এখন তোমার বুঝতে হবে যে তুমি আসলে কি করতে চাও আর কি। এখন যদি এমন হয় যে তুমি মানে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে ইন্টারমিডিয়েট, এন্ড দেন তুমি হচ্ছে গিয়ে যদি সায়েন্সে ভর্তি হয়ে তোমার কাছে মনে হচ্ছে না সায়েন্স আর তোমার ভালো লাগতেছে না, এন্ড তুমি হচ্ছে আমার মতো মনে করো তুমি অ্যানথ্রোপোলজিস্ট হইতে চাও, সারা বিশ্ব মানে ভ্রমণ করতে চাও তুমি, এন্ড তোমার বিজ্ঞান টিজ্ঞান ভালো লাগে না, ইঞ্জিনিয়ার ডক্টর হইতে ভালো লাগে না তোমার, দেন তুমি হচ্ছে গিয়ে এমন একটা সাবজেক্টে পড়তে চাও যেটা তোমার ভালো লাগে আর কি। and then D unit is very good for you. Then তুমি যদি মনে করো যে হ্যাঁ ডি ইউনিটের জন্য তুমি মানে প্রিপারেশন নিতে চাও, দেন তুমি নিতে পারো। তাহলে আমি তোমার বলবো যে কিছু বই আছে যেই বইগুলো তুমি ফলো করতে পারো, এইটা অনেকটা বিসিএস এর যে বইগুলো আছে ওগুলো তুমি ফলো করতে পারো টুকটাক টুকটাক, এমন ডেডিকেটেডলি পড়তে হবে এমন না। আমি যখন হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের একদম শেষ দিকে আর কি, আমার মানে টেস্ট এক্সাম প্রায় হয়ে গেছে এরকম একটা অবস্থা, এবং আমি ফাইনাল এক্সামের জন্য অপেক্ষা করতেছি, দেন আমার কাছে ফিল হয়েছে যে আমার তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করাই সম্ভব হবে না আমি যদি ফেল করি। সো আমার কি করতে হবে এখন? সো আমি ডি ইউনিটের জন্য পড়তে পারি। দেন ডি ইউনিটের আগের বছরের কোয়েশ্চেন গুলো পড়ে দেখলাম আমি টুকটাক আমার পক্ষে সম্ভব আর কি এটা পড়া। দেন আমি ভাবছি কোন রকম যদি এইচএসসি তে A+টা পাইতে পারি আমি, তো আমার একটা ভালো অবস্থা থাকবে আর কি আমার। দেন হচ্ছে গিয়ে কোন রকম ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমি ডি ইউনিটের মানে প্রিপারেশন শুরু করছি। দেন আমার কাছে মনে হয়েছে আমি অনেক সময় পাইছি প্রিপারেশন নেওয়ার জন্য। সো ইঞ্জিনিয়ারিং এর জন্য, মেডিকেলের জন্য যেমন হচ্ছে গিয়ে অনেক আগে থেকে মানে যদি তুমি মানে প্রিপেয়ার্ড হও তাহলে তোমার জন্য ভালো হবে। আমি বলবো তোমাকে যে এত দ্রুত তুমি ডি ইউনিটের দিকে ফোকাস না করাই মেবি ভালো। তারপরেও যদি কেউ ফোকাস করতে চাও, ওই যে ওগুলাই বলবো যে বিগত সালের কোয়েশ্চেন গুলো দেখো, এন্ড ডি ইউনিট মেইনলি সাম্প্রতিক সময়ের কোয়েশ্চেন করে। সো তুমি অনেক আগে থেকে পড়লেও আসলে খুব একটা লাভ নাই। যেমন ধরো
তুমি 2021 সালে মাত্র এইচএসসি শুরু করছো এন্ড তুমি ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে পরীক্ষা দিবা হয়তো 2023 তে। সো এখন এই বছরের কারেন্ট অ্যাফেয়ার যদি তুমি পড়তে থাকো, এই বছরের পত্রিকা যদি তুমি পড়তে থাকো সাধারণ জ্ঞানের জন্য, তাহলে এই বছর তুমি যেই সাধারণ জ্ঞানগুলো পড়তেছো 2023 সালে সেগুলো কোনো কাজে আসবে না। আসলে তোমার ভর্তি পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো 2023 সাল থেকে আসবে। সো তুমি এত আগে থেকে পড়া কি করবা? এইরকম অনেক কিছু আছে এন্ড অনেক কিছুই পরিবর্তন হয়। লাইক অনেকে তো বলতেছে এখন সামনের বছর থেকে ডি ইউনিট থাকবেই না। সো হইতেই পারে ডি ইউনিট থাকবে না, ডি ইউনিট নাই থাকতে পারে। এখন যেমন গুচ্ছ ভর্তি পরীক্ষা আমরা দেখতেছি ডি ইউনিট নাই, এরপরে আর ইউতে ডি ইউনিট নাই। সো ডি ইউনিট না থেকে ওরা যেমন বিভাগ পরিবর্তনের একটা সুযোগ রাখতেছে, ওই রকমও এবার আক্তার স্যার বলতেছেন আর কি আমাদের ঢাকা ইউনিভার্সিটি মানে ডিসি এবার মানে বলতেছেন এটাই যে হয়তো নেক্সট ইয়ার থেকে ওটা থাকবে না। সো এখন হচ্ছে গিয়ে সমাজবিজ্ঞান মানে অনুষদের অনেকেই বলতেছে যে ডি ইউনিট রাখাই লাগবে, ওনাদের জন্য এটা খুবই প্রয়োজন। তাই হয়তো অনেক ডিবেট হবে, বাট নোবডি নোজ যে কি হবে আসলে এগুলোর জন্য। এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষার পদ্ধতি কিন্তু প্রতি বছরই দেখতেছো পরিবর্তন হচ্ছে, প্রতি বছর একবার লিখিত যোগ হয়, একবার লিখিত বাদ যায়, এটা হয় ওইটা হয়, অনেক কিছু হয়। সো আমি বলবো যে 2 বছর আগে থেকে তুমি প্রিপারেশন নিলেও দেখবা ওই শেষ সময়ে এসেই তোমাকে ভালোভাবে প্রিপেয়ার্ড হইতে হবে। এটাই যে যদি প্রিপারেশন নিতে চাও তাহলে ওই শেষ সময় যেমন সবাই প্রিপারেশন নেয় ওইভাবেই নিজেকে আস্তে আস্তে তৈরি করতে থাকো যে কি হয়। বাট এটা মনে রাখতে হবে যে তুমি ডি ইউনিটের প্রিপারেশন নিবা বইলা নিজের সাবজেক্টিভ যে বিষয়গুলো আছে সেগুলো বাদ দিও না। লাইক তুমি আর্টসের স্টুডেন্ট, এখন তুমি খালি কেবলমাত্র ডি ইউনিটের গুলো পড়ছো, যদিও আর্টসের সাথে ডি ইউনিটের টপিকগুলোর অনেক মিল আছে, বাট অনেক টপিক আছে যেগুলো কিনা মিল নাই। সো ইকোনমিক্স তো আলাদা একটা সাবজেক্ট আছে তোমাদের, এরপরে তো অনেক কিছু আছে, স্ট্যাটিস্টিক্স আছে। সো যেগুলো কিনা ডি ইউনিটে নাই তোমার, যেগুলো পরীক্ষা আসবে না, সেগুলো কি তুমি পড়বা না ওখানে? অবশ্যই তোমাকে পড়তে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো ডি ইউনিটে আসবে না। সো তুমি কি সায়েন্সের স্টুডেন্ট হলে ওগুলো পড়বা না? পড়তে হবে তোমাকে, কারণ তুমি যদি জিপিএ তে নাম্বার না পাও তখন কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনে গিয়ে তুমি আটকা যাবে, আবার সেখানে তো নাম্বার কম পাবা তুমি। তো এটাই যে 2 বছর আগে থেকে মানে প্রিপারেশন নেওয়াটা খুব একটা ভালো কাজ না। যদিও নিতে চাও তাহলে যেন এটা মাথায় থাকে যে মানে সাবজেক্টিভ গুলো যেন পড়া হয় তোমার আর কি। আচ্ছা, আমরা কিছু ভাই এখন কোশ্চেন নিব। ফার্স্ট কোশ্চেনটা নিয়ে হচ্ছে যে কোশ্চেনটা হচ্ছে বি ইউনিট এবং ডি ইউনিটের কোশ্চেন প্যাটার্নের মধ্যে কি ডিফারেন্স থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি ইউনিট? বি ইউনিট? জি জি, বি ইউনিট এবং ডি ইউনিট। একটা মেবি কমার্সের আর কি, আমার যদি জানা নেই। হ্যাঁ ওকে ওকে, বি এবং ডি, ওকে। হ্যাঁ, বি ইউনিট হচ্ছে গিয়ে মানে আর্টসের ইউনিট, আর সি ইউনিট হচ্ছে গিয়ে মানে কমার্সের জন্য। ওকে, সো এখন বি ইউনিটের জন্য কোয়েশ্চেনটা একটু এইটা ভাবা হয় এভাবে যে ডি ইউনিটের কোয়েশ্চেনকে আলাদা করা খুব টাফ। যখন আমরা দেখি, আমরা অনেক বছর যাবত কোয়েশ্চেন দেখে আসতেছি, আমি সেই লাইক বিগত লাইক 4 ইয়ার্স যাবত আমি কোয়েশ্চেন দেখে আসতেছি স্টুডেন্ট পরে আসতেছি। তো এখন আমি দেখলে হুট করে বুঝি যে কোনটা বি ইউনিটের কোয়েশ্চেন, কোনটা ডি ইউনিটের কোয়েশ্চেন, কোনটা বি ইউনিটে আসতে পারে, কোনটা ডি ইউনিটে আসতে পারে। কোশ্চেন প্যাটার্ন থাকে। হ্যাঁ, আমি নিজে যখন মানে পড়ছি, আমি নিজে যখন অ্যাডমিশনের জন্য পড়ছি, আমি নিজে বুঝতাম না কেন 2টা পরীক্ষা আলাদা নেওয়া হয়। কেন 2টা আলাদা নেওয়া হয় এটা যদি আমি তোমাদেরকে বলি। সায়েন্সের একটা স্টুডেন্ট সাধারণ ক্ষেত্রে বাংলাদেশের কনটেক্সটে এইটা এমন মনে করা হয় যে ভালো স্টুডেন্ট মানে তথাকথিত ভালো স্টুডেন্ট তারা আমরা মানে সায়েন্সের সাবজেক্ট পড়বো। যেমন আমার স্কুলে মোটামুটি রোল ভালো ছিল বলে, মোটামুটি ভালো করতাম বলে জোর করে আমারে মানে সায়েন্সে দিয়ে দেওয়া হয়েছে, এবং জোর করে বলা হয়েছে আর কি এইটা করতে হবে ওইটা করতে হবে, এবং রেজাল্ট যত ভালো হয় ততই বিজ্ঞানের দিকে স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া হয়। এবং কোনো একটা স্টুডেন্ট যদি মনেও করে যে সে আর্টসে পড়বে, সে আর্টিস্ট হইতে চায়, সে ওটা করতে চায়, তাকে বলা হয় আরে সায়েন্স থেকে পড়ো তো তুমি আর্টিস্ট হইতে পারো, বুয়েটে পড়ো তুমি মানে সিঙ্গার হইতে পারবা। সো তুমি বুয়েটে পড়ো, বুয়েটে পড়ে তুমি মানে সিঙ্গার হও। আরে ভাই লিঙ্কন ভাই মানে যদি বুয়েট থেকে পড়ে সিঙ্গার হইতে পারো তুমি কেন মানে পারবা না, এটা জিজ্ঞেস করা হয়। বাট কথা হলো যে তুমি কেন তোমার লাইফে ওই দিকে দিবা যদি তুমি ওইটা না চাও। সো এখন সেটা যেটাই হোক না কেন, এখন এমন হয় যে সাধারণভাবে সায়েন্সের স্টুডেন্টরা বেশি মেধাবী হয় এবং কমার্সের স্টুডেন্টরা একটু ওই হিসেবে কম পরিশ্রমী হয় আর কি। আমরা যদি বলি মেধাবী না পরিশ্রমী, সো ওরা একটু কম পরিশ্রম করে বলেই হয়তো ওরা কম নাম্বার পায়। যেমন আমি নিজে এমন করছিলাম, আমি কম পরিশ্রম করছিলাম বলে আমার রেজাল্ট খারাপ হচ্ছিল। সো আমার সায়েন্স ভালো লাগতো না, তাই এটা খারাপ হচ্ছিল। সো যাদের লেখাপড়া একটু কম ভালো লাগে ওদেরকে আর্টস দেওয়া হয়, অথচ এটা হওয়ার কথা না। যদি ইউরোপ আমেরিকা আমরা দেখি যে আর্টসের স্টুডেন্টরা সবচেয়ে মেধাবী হয়, আমাদের এখানে একদম সবচেয়ে উল্টাটা হয় আর কি। এখন
এই যে এটা হয় যে আর্টসের স্টুডেন্ট একটু কম মেধাবী হয়, সো তাদেরকে যদি সায়েন্সের সাথে একই সাথে পরীক্ষা দেওয়া হয়, এমন হবে যে সায়েন্সের স্টুডেন্টের সব চান্স পেয়ে যাবে, আর্টসের স্টুডেন্টরা কিছুই করতে পারবে না। সো তাদের জন্য আলাদাভাবে একটা এক্সাম দেওয়া হয় আর্টসের জন্য, এবং ওদের সাবজেক্টগুলো একই রকম, বাংলা, ইংলিশ এন্ড সাধারণ জ্ঞান, 3টা সাবজেক্ট। একই জিনিস আমি ডি ইউনিট এক্সাম দিতেছি, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। এখন 2টা আলাদা করার কারণটা হচ্ছে এইটাই যে জাস্ট ওই যে মানে ওদেরকে একটু আলাদা সেফ জোনে রাখার জন্য। এখন এই জন্যই ডি ইউনিটে আর্টসের স্টুডেন্টদের জন্য আসন সংখ্যা কম। অনেকে এই যে কোয়েশ্চেনটা করে যে ডি ইউনিটে কেন আর্টসের জন্য এত কম, এখানে সায়েন্সের জন্য 1100টা সিট আর মানে আর্টসের জন্য মাত্র মানে 50টা সিট, কেন এটা এরকম? এই কারণে যে ওই ডি ইউনিটে আর্টসের স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা আছে আর কি। তো এখন এইটা ছাড়া আর বড় কোনো পার্থক্য নাই। যদি এটাই কোয়েশ্চেনটা হয় যে ডি ইউনিটের মধ্যে পার্থক্য কি, কোয়েশ্চেনের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ওটাই যে ওইটা মেইনলি আর্টসের স্টুডেন্টের জন্য। তো যারা আর্টস থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ তারা মূলত ভাবে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটকে ফোকাস করো। তবে এটা বলবো যে ডি ইউনিটে যেহেতু আর্টসের কম্পিটিশনটা বেশি হয়, তাই ডি ইউনিটের জন্য আবার তুমি পড়তেও পারো, একটু পড়লে একটু পরীক্ষাটা যদি তুমি দাও, চান্স পাইলে পাইলে, না পাইলে না পাইলে, বি ইউনিট তোমার মেইন থাকতে পারে, বাট ডি ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা দিয়ে দেখতে পারো যে কি হয়, দেন তুমি হয়তো বুঝবা যে তুমি আসলে চান্স পাইছো কিনা ডি ইউনিটে, যদি একটু টাফ এটা। তবে এটা মাথায় রাখতে হবে, আর্টস থেকে যখন তুমি ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তখন কিন্তু হয় তুমি কমার্সের সাবজেক্ট গুলো পাবা, নতুবা তুমি সায়েন্সের সাবজেক্ট পাবা। সো তুমি অনার্সটা কোনো সায়েন্সের সাবজেক্টে করতে চাও কিনা, তোমার কি স্ট্যাটিস্টিক্স তুমি পাইতে পারো, ম্যাথ পাইতে পারো। সো একটা আর্টস থেকে উঠে আসা একটা স্টুডেন্ট ম্যাথ পাইলে সেটা ভেরি টাফ। ওকে, ম্যাথেও একটা স্টুডেন্ট নেওয়া হয় আর কি আর্টস থেকে, এটা খুবই অদ্ভুত মনে হইতে পারে। এরপর স্ট্যাটিস্টিক্সেও আর্টস থেকে স্টুডেন্ট নেওয়া হইতে পারে, এটাও অদ্ভুত। এবং হচ্ছে গিয়ে ওই যে মানে সাইকোলজিতেও আর্টস থেকে স্টুডেন্ট নেওয়া হয়। সো এরকম কিছু বিষয় আছে যেগুলো থেকে না আর্টস থেকে স্টুডেন্ট নেওয়া হয়। সো তোমরা একটু খুঁজে দেখতে পারো আর কি ঢাকা ইউনিভার্সিটি মানে সার্কুলারে আর্টস এর জন্য তোমার কতগুলো তুমি সাবজেক্ট পাচ্ছ। এই টোটাল 55টা সাবজেক্ট আছে ডি ইউনিটে। সো এই 55টার মধ্যে থেকে কতটা সাবজেক্ট তুমি ডি ইউনিট থেকে পরীক্ষা দিলে পাবা তুমি। সো আর্টস থেকে তুমি যে সাবজেক্টগুলো পাবা সেগুলো তুমি আদৌ পড়তে চাও কিনা। তুমি আর্টস থেকে আসছো এন্ড তুমি যদি ম্যাথ পাও, দেন তুমি পরীক্ষা কমপ্লিটই করতে পারবে না, তোমার কাছে এত কঠিন মনে হবে, বিকজ তুমি এতদিন গুলো পড়ে আসো নাই, এন্ড এত কঠিন মনে হবে যে হইতে পারে তুমি অনার্স কমপ্লিটই করতে পারবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে মাথায় রাখতে হবে তুমি কোথাকার জন্য মানে প্রিপারেশন নিচ্ছ। হয়তো তুমি যদি ডি ইউনিট তোমার কাছে কঠিন মনে হয়, তখন তুমি জাহাঙ্গীরনগরের জন্য আবার মুভ করতে পারো, আর ইউ আছে এখানে জগন্নাথ মানে গুচ্ছবর্তী পরীক্ষা আছে, ওগুলোর দিকেও তুমি মুভ করতে পারো আর কি। এটাই মূল পার্থক্যটা আর কি, এটাই। আচ্ছা ভাই, একজনে কোশ্চেন করছিল যে এই ইউনিটের ইংলিশের যে প্যাটার্নটা আর ডি ইউনিটের ইংলিশের প্যাটার্নটা, দুইটা কি কোশ্চেন কি সেম হয় নাকি একটু টাফ হয় আর কি ডি ইউনিটের ক্ষেত্রে? ওকে, এখন বিষয়টা হচ্ছে এইটা যে কেন এই ইউনিটে ইংলিশ কোয়েশ্চেন রাখা হয়, কেন এই ইউনিটে বাংলা কোয়েশ্চেন রাখা হয়। ওইটা অপশনাল হিসেবে রাখা হয় এবং ধরা হয় এরকম যে তুমি বায়োলজি অ্যান্সার না করে যদি আরেকটা অ্যান্সার করো, দেন তোমাকে বায়োলজি রিলেটেড সাবজেক্ট না দিয়ে হয়তো ওইটা দিবে আর কি। ওই রকম একটা কিছু ভেবেই এটা রাখা হয়েছে। এন্ড বায়োলজি যদি তোমার কাছে কঠিন মনে হয়, যদি তুমি ইন্টারমিডিয়েটে বায়োলজি না পড়ে থাকো, এরকম একটা কিছু যদি তোমার কাছে হয়, তখন তোমাকে ওইটা দেয়া হবে। তো এইটা যখন হয়, এই যে যখন কিনা কেউ এই ইউনিট থেকে ইংলিশের জন্য সে মন স্থির করে যে ইংলিশে পরীক্ষা দিবে, মানে তুমি কিন্তু 4টা সাবজেক্ট এক্সাম দিবা, বা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এন্ড এরপরে বায়োলজি দিবা, অথবা ইংলিশ অথবা বাংলা, যে কোনো একটা তুমি দিবা। সো এখন যদি তুমি বায়োলজি বাদ দিয়ে ওগুলো দিতে চাও, যে কোনো একটা দিতে চাও, তাহলে কিন্তু বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলো তুমি পাচ্ছ না। তো এইখানে মূলত ওই যে মেডিকেলের মতো কোয়েশ্চেনটা করা হয়। মেডিকেলে যেমন ইংলিশ খুব একটা কঠিন করা হবে না, খুব একটা মানে করা হবে না যে তোমার ইংলিশ খুব ভালো হইতে হবে এমন না, বরং তোমার বায়োলজিটা ভালো থাকলে হয় আর কাজ মানে হবে এরকম একটা ইংলিশ পারলেই হয়। মানে ইংলিশ মোটামুটি তোমার জ্ঞান আছে, এমন না যে তুমি ইংলিশ পারোই না একদম, তখন তো মেডিকেলে ভর্তি হলে তুমি ইংলিশ বইগুলো পড়তেই পড়াই সম্ভব হবে না তোমার পক্ষে। তো যাতে তুমি ইংলিশ বই পড়তে পারো, অ্যাটলিস্ট অতটুকু জ্ঞান যাতে তোমার থাকে। এমন না যে তোমার ইংরেজি সাহিত্য পড়তে হবে, তুমি ডি ইউনিটে পরীক্ষা দিলে তো তোমার ইংরেজি সাহিত্য পড়তে হইতে পারে। সো ইংরেজি সাহিত্য পড়তে হবে, অত জ্ঞান না থাকলেও ইংলিশে মোটামুটি তুমি ইংলিশ পারো, অতটুকু জ্ঞান থাকলেই হবে আর কি। তো বিসিএস এর জন্য যেমন প্রিপারেশন নিতে হবে অমন তো অবশ্যই না, ডি ইউনিটের জন্য যেমন প্রিপারেশন নিতে হবে অতটা টাফও না, বাট মোটামুটি অমন। তুমি ডি ইউনিটের প্রিপারেশন যদি তোমার নেওয়া থাকে তাহলে হবে
অথবা মেডিকেলের জন্য যে প্রিপারেশন থাকে, এটার জন্য আমি তোমার আবার বলবো যে তোমরা বুঝবা না আসলে সহজে, খুব সহজে, যে কেন কোয়েশ্চেনটা ইজি হয়, কোন কোয়েশ্চেনটা টাফ হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি তোমাদেরকে বুঝাই তাহলে হয়তো বুঝবা যে কেন আমাদের পক্ষে সহজ মানে একদম স্ট্রেট কাট অ্যান্সার দেওয়া সম্ভব হয় না। ধরো ভোকাবুলারি কোয়েশ্চেন আসছে যে এই শব্দটার মানে সিনোনিম কি হবে অথবা অ্যান্টোনিম কি হবে, একটা শব্দের সিনোনিম জিজ্ঞেস করা হয়েছে। এখন ডি ইউনিটের ক্ষেত্রে একটা কঠিন শব্দের সিনোনিম দেয়া হবে, যেই শব্দটা আমরা হয়তো দৈনন্দিন জীবনে ব্যবহার করি না এবং কালে ভদ্রে আমরা ব্যবহার করি, অথবা এমন একটা শব্দ দেওয়া হবে যেটা তুমি জীবনেও মানে শুনো না। এবং ইভেন ডি ইউনিটে এমন কোয়েশ্চেন, এমন শব্দ আসার রেকর্ড আছে, এমন শব্দেরও মিনিং জিজ্ঞেস করা হয়েছে যেই শব্দ ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না, বাংলা একাডেমির ডিকশনারিতে ওই শব্দ নাই। সো রিসেন্টলি ইংরেজি ভাষায় একটা শব্দ যুক্ত হয়েছে এবং ওই শব্দটা উঠায় দেওয়া হয়েছে এবং উঠায় দেওয়া বলা হয়েছে এই শব্দে, এই সেন্টেন্সের মধ্যে এই শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, তুমি অ্যান্সার দাও। এখন তখন ওই শব্দের সিনোনিম তোমার অ্যান্সার করতে হবে। কিন্তু এই ইউনিটের ক্ষেত্রে তোমার এমন কঠিন কিছু জিজ্ঞেস করা হবে না, তোমার এখানে এমন কিছু জিজ্ঞেস করা হবে যেটা কিনা মোটামুটি দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। সো হোপসো এটা একটা অ্যান্সার দেয় আর কি, যে কোয়েশ্চেনটা কেমন হয়। সো এই কারণে আমরা সহজে সরাসরি অ্যান্সার দিতে পারি না তোমাদেরকে যে কেন ডি ইউনিটের কোয়েশ্চেন আর এ ইউনিটের কোয়েশ্চেনে পার্থক্য হয়। ওখানেও কোনো একটা শব্দের মানে সিনোনিম থেকে কোয়েশ্চেন আসছে, এখানেও সিনোনিম থেকে কোয়েশ্চেন আসছে, কিন্তু আমরা এখন কোয়েশ্চেন দেখলে বুঝি যে এত কঠিনটা এ ইউনিটে আসে না, ডি ইউনিটে আসছে, এই আর কি। তো ডি ইউনিটের ভাইয়া প্রস্তুতির ভুলগুলো কি হতে পারে, যেমন একটু উদাহরণ দিলে ভালো হতো আর কি। যে ডি ইউনিটটা আমাদের যেমন প্রস্তুতি নেওয়ার সময় যে আমাদের যে সব ভুল হয়, ওই ভুলগুলো আমাদের কিভাবে শুধরানো যায় বা ভুলগুলো কি টাইপের হতে পারে? ওকে, বাট ডি ইউনিটের প্রিপারেশন নেওয়ার সময় কি কি ভুল হয়, ওকে এটা একটু যদি ভেবে আমি বলি। মূল ভুলটা একদম 1 নাম্বার ভুল হচ্ছে এইটা, যে ওই যে আমি এইভাবে পরীক্ষা দেয়া যে আমি মানে লাইক মানে পরীক্ষা দিলে আমার হয়ে যাবে, এই এতটা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দেয়া, আর এই কারণে পোলাপান ফেল করে। আবার যদি এইটাও ভেবে আমি পরীক্ষা দিই যে এটা তো অনেক টাফ, আমি এটার জন্য একদমই মানে প্রিপারেশন নিয়ে নাই, সো আমি পরীক্ষা দিলে তো আমি চান্স পাবো না, এইটাও আরেকটা ভুল। যে আমি ভাবলাম যে আমার চান্সই হবে না, এই জন্য আমি পড়েই দেখলাম না যে আমি আসলে এটা পারবো কিনা আর কি। তো এইটা হচ্ছে একটা ভুল, যে না নিজেকে বুঝতে না পারা যে আমি ডি ইউনিটের জন্য কতটা যোগ্য অথবা আমার পক্ষে সম্ভব কিনা এটা। তো এইটার জন্য ওই যে একটা কথা যে তোমার বুঝতে হবে যে মানে যে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন, বিগত সালের কোয়েশ্চেন দেখলে তুমি ওটা বুঝতে পারবা। দেন ডি ইউনিটের এটা হচ্ছে এরকম যে যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি যে আমিও কিন্তু শখ করে এক্সাম মানে দিই নাই এমন না। আমি জাহাঙ্গীরনগরের ইউনিট গুলোতে যখন পরীক্ষা দেওয়া হয়েছে আমার, ওইটাতে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আমি ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্স কেমন হয়, মানে ভর্তি পরীক্ষা দিতে কেমন লাগে, যেহেতু জীবনে মানে ফার্স্ট টাইম অ্যাডমিশন টেস্ট দিচ্ছি এবং চতুর্দিক থেকে শুনি এটা অনেক কঠিন বিষয় এবং হার্টবিট নাকি 100 হয়ে যায়। সো এই জন্য আর কি ভাবলাম যে আগে কিছু ভর্তি পরীক্ষা দিয়ে নিলে ভালো হয় আর কি। সো অনেকে এইটা করে আর কি, ডি ইউনিটকে ওই হিসেবে পরীক্ষা দেয় যে একটা পরীক্ষা দিয়ে দেখি কেমন লাগে পরীক্ষা দিতে। আমিও ওই কেমন লাগে ভেবে আমি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট এক্সাম দিছি। আমার কোনো ইচ্ছা নাই যে আমি এই ইউনিটের সাবজেক্ট পড়বো, ইভেন সায়েন্সের কোনো বই আমি খুলে দেখবো আর আমার মানে এই লাইফে আমি, কিন্তু আমি এই ইউনিটের পরীক্ষা দিচ্ছি এই কারণে যে আমি দেখতে চাইছি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কেমন হয়, যে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন কেমন হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, একটা অভিজ্ঞতার জন্য যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আর কি কেমন, এটা কি আলাদা কিছু নাকি। দেন আমি দেখলাম যে না এটা একই আর কি, সহজ কিছু, এটা কঠিন কিছু না আসলে। এখন ওই যে বেশি ভয় পাওয়া, এই ভয় পাওয়াটা হচ্ছে একটা অপরাধ, যে তুমি যদি পরীক্ষা দিতে যাওয়ার আগে অজ্ঞান হয়ে যাও যে আমি কি করব। যেমন আই রিমেম্বার আমি যখন আমার ফার্স্ট জীবনের আমার প্রথম ভর্তি পরীক্ষা হচ্ছে গিয়ে এই এক্সামটা ডি ইউনিটের ক্ষেত্রে আমি দেখছি অনেকেরই, এন্ড এই ভুলটা আমি করছি জাহাঙ্গীরনগরের এক্সাম দিতে গিয়ে, যেটা আমার ফার্স্ট এক্সাম ছিল। আমি জাহাঙ্গীরনগরের আই ইউনিটে এক্সাম দিছি এন্ড সেখানে প্রচুর স্টুডেন্ট এক্সাম দিছে, এমন একটা অবস্থা। সেটাই তখনকার সময় বাংলাদেশে ফার্স্ট জাহাঙ্গীরনগরেই প্রথম পরীক্ষা হওয়া শুরু হয়েছে আর কি, অ্যাডমিশন টেস্ট এর আগে কোনো ইউনিভার্সিটিতে হয় নাই, জাহাঙ্গীরনগর দিয়ে শুরু হয়েছে আর কি। তো ওই সময়ে যখন পরীক্ষাটা হয়েছে তখন আমি পরীক্ষা দিতে ঢুকবো, তখন আমি দেখতেছিলাম যে আমার খুব মানে জঘন্য রকম একটা ফিল হচ্ছে যে আমার কি হবে না হবে। আমার কাছে ফিল হচ্ছিল যে এত ভালো ভালো স্টুডেন্ট, এরা এত বই পড়তেছে, আমি তো পড়তেছি না, আমার পক্ষে তো চান্স পাওয়া সম্ভব না। এর আগের দিন আমার আব্বু আমাকে বলছে এটা, যে আব্বু তোমাকে কোথাও চান্স পাওয়া লাগবে না, তুমি যদি কোথাও চান্স না পাও আমরা বিন্দু মাত্র মন খারাপ করবো না,
আমাকে এটা বলে দেওয়া হয়েছে, এবং আমাকে বলে দেওয়া হয়েছে যে এত স্টুডেন্ট পরীক্ষা দিবে, তোমার পক্ষে কি এটা মানে চান্স পাওয়া সম্ভব? আমি ভাবলাম যে অবশ্যই আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি ভালো স্টুডেন্ট না, এবং ইন্টারমিডিয়েট আমি ফেল করব নাকি এইটা নিয়ে সন্দেহ ছিল আমার ফ্যামিলি। সেখানে তো পাবলিক ইউনিভার্সিটি, সেখানে জাহাঙ্গীরনগরের মতো ইউনিভার্সিটিতে আমি টিকবো কিনা। সেখানে জাহাঙ্গীরনগরের প্রতিটা ইউনিটে ছেলেদের জন্য আলাদা সিট থাকে, মেয়েদের জন্য আলাদা সিট থাকে। সো ছেলেদের জন্য থেকে 11 জন দেওয়া হবে। আমি পরীক্ষা দিতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে 50-60 হাজার স্টুডেন্ট থেকে 11তম হওয়া তো সম্ভব না আমার পক্ষে। তো পরীক্ষা দেওয়ার পরে এরপরে আমার ফিলিং আসছে এটা যে দিস ইজ হোয়াট, এক্সাম এত কঠিন হয় না আসলে। আমি সবগুলো অ্যান্সার করে আসতে পারছি, অলমোস্ট সবগুলোই আর কি। সো আমি দেখলাম যে অবশেষে আমার ওই দিন সন্ধ্যায় আমি যখন দেখলাম যে ওয়াও দিস রেজাল্ট, আই ওয়াজ সো জাস্ট অবাক হয়ে গেছি আমি যে আমার পক্ষে আর কি এটা সম্ভব। দেন আমার আত্মবিশ্বাস লাইক এখান থেকে এখানে উঠে গেছে একদম। তো এইটাই যে ভয় পাওয়ার কিছু নেই, যে ইউনিট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বাট যখন কিনা তুমি ভাববা যে তুমি জাস্ট ওই যে জাস্ট দেখার জন্য পরীক্ষা দিবা, তখন তোমার আসলে এটা সম্ভব না। বাট যখন তুমি ডেডিকেটেডলি পরীক্ষা দিবা, যে 50,000 স্টুডেন্ট পরীক্ষা দিক বাট 11 জন নিলেও আমি যেন 11 জনের মধ্যে থাকি, এই সাহসটা যখন তোমার মধ্যে থাকবে, এন্ড তোমার মধ্যে যখন থাকবে যে ভাইরে আমার তো ঢাকা শহরে থাকতে হবে রে ভাই, এন্ড আমার তো আমার ফ্যামিলির সাথে থাকতে হবে, এন্ড আমি তো ঢাকা বাইরে গিয়ে কোথাও করতে পারবো না। সো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। সো দেন তোমার পক্ষে আসলে সম্ভব এটা। হইতেই পারে এটা যে কোথাও এটা হইতে পারে, যে কোনো ইউনিভার্সিটিতে তোমার পক্ষে আসলে চান্স পাওয়া সম্ভব এটা। সো আমি তোমার বলবো এটা জাস্ট দেখার জন্য পরীক্ষা দিও না। যদি তোমার মনে হয় যে তুমি ডি ইউনিটের কোনো সাবজেক্টে পড়তে চাও, এমন না যে জাস্ট ভর্তি হইতে না চাইলে পরীক্ষা মানে দেওয়া অপরাধ, তুমি যে জাস্ট এমনি পরীক্ষা দিয়ে দেখতে চাও দিতেই পারো। বাট যদি তোমার মনে হয় যে তুমি একটা আসন পাইতে চাও, তাহলে ডি ইউনিট বেশ ভালো অপশন হতে পারে তোমার। এইটা আরেকটা ভুল করে স্টুডেন্টরা, আরেকটা ভুল ডি ইউনিটের ক্ষেত্রে না, সব বিষয়ের ক্ষেত্রে, সব ইউনিটের ক্ষেত্রে এটা করে স্টুডেন্টরা, যে নিজেকে বুঝতে না পারা যে আমি কি চাই। এমন না করা যে আমার বাবা মা কি চায়, অথবা আমার বন্ধু বান্ধবরা আমাকে কি ভাববে, অথবা কে কি মনে করবে, এগুলো ভেবে যখন আমি পরীক্ষা দিব, আমি যখন মনে করব যে আরে সবাই সবকিছুতে পরীক্ষা দেয় সো আমি সবকিছুতে পরীক্ষা দিব, তখন আসলে তোমার কোথাওই হবে না। সো আমি তোমার বলবো যে ডি ইউনিটের জন্য একটা বড় ভুল হচ্ছে এটা, যে স্টুডেন্টরা নিজেকে তৈরি করতে পারে না ডি ইউনিটের জন্য। হ্যাঁ, তো আমি একটা মানে এইটা একটা এক্সাম্পল হিসেবে তুমি যদি নাও যে এমবিবিএস পাস করে পোলাপান আজকাল বিসিএস দিচ্ছে। হ্যাঁ, এরপরে দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে আজকাল বিসিএস দেওয়া হচ্ছে, বিকজ বিসিএস ইজ গুড, তাই না? বিসিএস দিয়ে তুমি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবা। সো ভালো মানুষের বিসিএস এ আসা উচিত অফকোর্স, কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং দিয়েও কিন্তু বিসিএস এ যাবা, মেডিকেলে পড়েও কিন্তু তুমি বিসিএস এ যাবা, এন্ড সেইটা তোমার যে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হইতে পারে। তুমি ঢাকা কলেজ থেকে পড়েও বিসিএস দিতে পারো, এন্ড তুমি ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে পড়ে বিসিএস থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পায় প্রতি বছর। বিসিএস কাঁপায় কারা? ডি ইউনিটের পোলাপান বিসিএস কাঁপায়। হ্যাঁ, প্রতি বছর বিসিএস লাইক চান্স পাবে কারা? বিসিএস কাদের জন্য? সবাই বলে যে ডি ইউনিটে পোলাপানের জন্য হচ্ছে বিসিএস। ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট হচ্ছে বিসিএস এর আখড়া। সো ডি ইউনিট ইজ ভেরি গুড যদি তোমার মনে হয় যে তুমি ওই টাইপের কিছু করতে চাও লাইফে, ওই টাইপের কিছু করতে চাও, তুমি জানো না যে তোমার মেডিকেল ভালো লাগে কিনা, ইঞ্জিনিয়ারিং ভালো লাগে কিনা, তাহলে অনেক ভালো একটা অপশন হইতে পারে। এবং এমন না যে তোমার অর্থমন্ত্রী হওয়ার জন্য, শিক্ষামন্ত্রী হওয়ার জন্য, অথবা ওই হচ্ছে গিয়ে যোগাযোগ মন্ত্রী হওয়ার জন্য তোমাকে জাস্ট বুয়েটে পড়তে হবে। ওই জায়গা থেকে মানুষ এখানে আসে না, তারা ইঞ্জিনিয়ার পর্যন্ত হয়। বাট এইখান থেকে ওইটাই যাওয়া সম্ভব, কিন্তু কেন এইখান থেকে ভালো মানুষ আসে না? এমপি মন্ত্রীরা কেন আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট হয় না? এরা কেন যেখান থেকে সেখান থেকে উঠে এসে স্টুডেন্ট হয়? কেন ওরা 8 পাস হয়? বিকজ ডি ইউনিটে এখনো ভালো মানুষ আসতেছে না। যখন তুমি দেখবা এই সব জায়গায় যখন তুমি পরীক্ষা দিবা, তুমি একটা মেধাবী স্টুডেন্ট এবং ডি ইউনিটের জন্য তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি দেখবা যে ডি ইউনিটে তুমি পরীক্ষা দিলেই তুমি হয়ে গেছে তোমার চান্স। বিকজ ভালো মানুষ আসতেছে না এখানে। ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিলেই দেখবা তোমার ফিউচারটা প্রচুর ব্রাইট। তুমি যদি বুঝতে পারো এই জায়গার খেলাটা কি, এন্ড তোমার যদি ওই রকম মেধা থাকে, এন্ড তোমার যদি মনে হয় যে আমি জানি না আমি কি করতে চাই, বাট আমি চাই একটা ভালো কিছু করতে আমার লাইফে, আই ডোন্ট নো হোয়াট I want to do, বাট আমি একটা ভালো কিছু করতে চাই, ডি ইউনিট একটা ভালো অপশন হইতে পারে। তুমি ডি ইউনিটটাকে একটা অপশন হিসেবে নিতে পারো, এন্ড ইউ ক্যান ডু দ্যাট। আমি চাইলেই হয়তো অ্যানথ্রোপলজি ছেড়ে অন্যান্য সাবজেক্টে পড়তে পারতাম, বাট আমি হয়তো অত ভালো করতে পারতাম না। আমি হয়তো অ্যানথ্রোপলজি ছেড়ে ইকোনমিক্স পড়তে পারতাম, বাট আমার ইকোনমিক্স ভালো লাগে না, আমি কেন ওটা পড়তে যাবো? এখন হোয়াট আই লাভ ট্রাভেলিং, আমার লেখাপড়ার খাতিরে আমার এখন ট্রাভেল করতে হয়। আমি সারা বছর এই যে আমরা লকডাউনের আগে তো পুরো টাইম বাইরেই মানে কাটাইতে হয়েছে আমাদেরকে। সো what you want in your life,
তুমি যদি আসলে ফিগার আউট করতে পারো ডি ইউনিটে এতগুলো সাবজেক্ট, 55টা সাবজেক্ট, তুমি হয়তো এখান থেকে তোমার একটা ভালো কিছু বাছাই করতে পারো। একটা ভালো কিছু যদি তুমি খুঁজে পেয়ে যাও যে আচ্ছা এইটা আমি চাই, এন্ড ওইটা নিয়ে যদি তুমি পড়তে পারো, অনেক কিছু হয়ে যেতে পারে। ইসোল নামে একটা সাবজেক্ট আছে ডি ইউনিটে, নতুন বের হয়েছে আর কি। সো ইসোলটা হচ্ছে কি এরকম একটা সাবজেক্ট যেখানে কিনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, নট ইংরেজি সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। নতুন একটা সাবজেক্ট, যখন ইসোল বের হয়েছে তখন সবাই হাসাহাসি করতেছিল যে ইসোল দিয়ে কি হবে, ইংলিশ শেখানো হয়। এইটা মূলত ওই যে মানে থাকে না, ওই যে অনুবাদ করে যারা, মনে করে একজন এমপি যে কিনা ইংলিশ খুব একটা ভালো পারে না, সো তার সাথে হয়তো একজনকে রাখা হবে যে কিনা বাংলা থেকে ওইটা ইংরেজিতে অনুবাদ করে দিবে। হ্যাঁ, অথবা বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও যে ইংলিশ বলতে পারে না, অথবা বিদেশ থেকে একজন মানে আসবে, মানে মিনিস্টার আসবে যে ইংলিশ বলতে পারে না, তাকে হেল্প করার জন্য তুমি করতে পারো, তুমি হাই কমিশনারের জব পেয়ে যেতে পারো। সো ইউ নেভার নো যে ডি ইউনিট তোমার জন্য কি রাখতেছে। সো প্রচুর অপরচুনিটি ডি ইউনিটে আছে যেটা কিনা মানুষ জানে না এখনো। সো আমরা যখন দেখি যে ডি ইউনিটে তারাই আসলে কাঁপাই দিতেছে, এবং ডি ইউনিটে ওই সকল স্টুডেন্টরা আসলে বিসিএস এ ভালো করতেছে যারা আসলে ওই যে আগে থেকে ভালো করে আসছে ওরা, আর যে কিনা জীবনে লেখাপড়া করে নাই বাট মোটামুটি জাস্ট কোন রকম পড়ার জন্য ডি ইউনিটে আসছে, কোনো ইচ্ছা নাই তার, সে হয়তো এরকম ভালো করতে পারবে না। বাট তোমার প্রিয় সাবজেক্টে যদি তুমি ডি ইউনিটে পড়তে চাও, পড়তে পারো, ইউ ক্যান ডু লটস অফ থিংস। আমি আমার এই ক্যারিয়ারে আমি দেখতেছি আমার জাহাঙ্গীরনগরের অ্যানথ্রোপলজিতে পড়ার ইচ্ছে ছিল খুবই, এবং যদি আমি এখন ঢাকা ইউনিভার্সিটি অ্যানথ্রোপলজিতে পড়তেছি, আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি অ্যানথ্রোপলজি খুবই ভালো। আই সাপোজ জাহাঙ্গীরনগরের চেয়ে অনেক ক্ষেত্রে অনেক দিক থেকে আমরা সুবিধা বেশি পাই। বাট কম্পারিজনটা এমন যে অ্যানথ্রোপলজির মতো একটা সাবজেক্ট, যেই সাবজেক্টের নাম মানুষ শুনেই নাই, এখান থেকে পড়েও তুমি লেখাপড়া শেষ করার আগেও 1.5-2 লাখ টাকার জব পেয়ে যেতে পারো, যদি ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, তোমার যদি ওই রকমের অভিজ্ঞতা থাকে আর কি। সো এইটাই সবচেয়ে বড় ভুল স্টুডেন্টদের, যে তারা জানে না ডি ইউনিটে ওদের জন্য কি অপেক্ষা করতেছে। সো তুমি যদি জানো তুমি ডি ইউনিটের জন্য সবকিছু করতে পারবা। পোলাপান আজকাল মেডিকেলের জন্য, বুয়েটের জন্য সবকিছু করতে পারে, ডি ইউনিটের জন্য কিছুই করে না। বাট আই থিঙ্ক এই ভিডিও থেকে তুমি কিছু হইলেও পাইবা যে ডি ইউনিটে তোমার আসলে তোমার জন্য আসলে কি আছে, তুমি যদি ডি ইউনিটকে চাও আসলে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা কমেন্ট থেকে আরেকটা কোশ্চেন নিচ্ছি, যে কোশ্চেনটা করছে তারিফুল আহমেদ জিয়ান। ডি ইউনিট যদি আগামী বছর যদি আমরা ভাইয়া ডি ইউনিট তুলে দেওয়া হয়, তাহলে কি বি ইউনিটের পরীক্ষা দিয়ে কি আপনার বিভাগ পরিবর্তন করতে হবে কিনা? আর যদি ডি ইউনিট তুলে দেওয়া হয় তাহলে কি সেটা কি বি ইউনিট থেকে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হবে কিনা? হ্যাঁ, এইটা আসলে কি ভাইয়া এখন এটা অনলাইন, বুঝছো, এন্ড কথা রেকর্ড হয়, এন্ড এগুলো মানে ফেসবুকে যায়, এগুলো নীতি নির্ধারকদের কাজ। হ্যাঁ, সো আমি বলতে পারি না আসলে এভাবে জনসম্মুখে কোনো একটা নিউজ এভাবে বলে দিতে পারি না। সো যদি আমি একটা, যতটুকু বলার অধিকার আমার আছে ততটুকু যদি আমি বলি, এটা অধিকারের কথা এই কারণে বললাম, আমি যদি একটা অনুমানের উপর ভিত্তি করে একটা কথা বলি তাহলে এটা উচিত হইলো না। আসলে অনেক স্টুডেন্ট শুনবে আমার কথা, এটা উচিত না আমি যে অনুমানের উপর একটা কথা ভিত্তি করে বলবো। সো আমি বলতে পারি নিউজটা, নিউজ দিয়ে তোমরা বুঝে যাবা যে আসলে কি হতে যাচ্ছে ডি ইউনিটের ভাগ্যে। এবার এটা হয়েছে আক্তার স্যার বলছে আর কি, আক্তারুজ্জামান স্যার বলছে এটা, যে কেন আমরা একটা এক্সাম এক্সট্রা নিচ্ছি, আমরা এ বি সি এই 3টা ইউনিটের এক্সাম নিব এবং চ ইউনিটের এক্সামটা উঠায় দেওয়া হবে, এটা বলা হচ্ছে। সো চ ইউনিট এবং ডি ইউনিট এই দুটোকে মিলে আর্টসের যে এক্সামটা ওইটার মধ্যে নিয়ে নেওয়া হবে। দেন কি করা হবে, দেন হচ্ছে গিয়ে এইগুলো থেকেই বিভাগ পরিবর্তন হবে। এখন বিভাগ পরিবর্তনটা 2 ভাবে হয়, গুচ্ছর যে পদ্ধতি ওইটা একটা, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পদ্ধতি ওইটা একটা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদ্ধতিটা হচ্ছে এরকম যে একটা স্টুডেন্ট, সে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, সে সকল ইউনিভার্সিটি সকল ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এরকম যে তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি ইচ্ছে করলে বিজ্ঞানের ইউনিটেও পরীক্ষা দিতে পারবা, তুমি কমার্সের ইউনিটেও পরীক্ষা দিতে পারবা, তুমি আর্টসের ইউনিটেও পরীক্ষা দিতে পারবা। আবার আর্টসের যে স্টুডেন্ট, সে সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিতে পারবে, কমার্সের ইউনিটে পরীক্ষা দিতে পারবে, আর্টসের ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এখন যে আর্টসের স্টুডেন্ট, সে নিশ্চয়ই ফিজিক্স পেয়ে যাবে না বিজ্ঞানের বিভাগে পরীক্ষা দিলে, সে সেগুলোই পাবে যেগুলো তার পাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। আবার যে কিনা আবার ওই যে মানে সায়েন্সের স্টুডেন্ট, যে আর্টস থেকে পরীক্ষা দিছে, সে সবগুলো পাবে না, সে সায়েন্স থেকে পড়ে যেগুলো কিনা আর্টসের ম্যান্ডেটরি কিছু সাবজেক্ট আছে যেগুলো আগে থেকে না পড়লে তোমার জন্য হয়তো টাফ হবে, সেগুলো তুমি পাবা না হয়তো, বাট তুমি মোটামুটি সব সাবজেক্ট সেখানে পাবা। আবার কমার্সের ক্ষেত্রে তাই,
কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষাটা এমন না। গুচ্ছ পরীক্ষাটা হচ্ছে এমন, সায়েন্সের স্টুডেন্ট সবগুলো ইউনিট পরীক্ষা দিতে পারবে না, সে খালি সায়েন্সেরটাই পরীক্ষা দিতে পারবে, এবং তোমাকে সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। দেন তুমি যদি চাও বিভাগ পরিবর্তন করতে, তুমি আর্টসে যাবা, তখন তুমি আর্টসে যাবা। অর্থ হচ্ছে এইটা যে তোমার সায়েন্সের স্টুডেন্ট যদি তুমি হও, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলাই তুমি পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পরে তুমি পাস করছো, দেন তুমি বলবা আমি আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়বো না, আমি এখন এখান থেকে বের হয়ে আর্টসে যে কোনো একটা সাবজেক্ট পড়বো। যদি এইটা একটু এখন উইয়ার্ড মনে হয় আর কি, যে কেন আমাকে তাহলে এগুলো পরীক্ষা দিতে হবে, তাই না? আমি পড়বো হচ্ছে বাংলা সাহিত্য, আমি পড়বো হচ্ছে ফিলসফি, তাহলে আমি ভর্তি পরীক্ষায় যোগ্য কিনা এটা যাচাই করার জন্য কেন আমাকে ফিজিক্স পরীক্ষা দিতে হবে? সো এইটা একটু মানে প্রশ্নবিদ্ধ এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার এই নিয়মটা। অনেকে এটা নিয়ে আমরা দেখতেছিলাম আন্দোলনও করছে, বাট উই নেভার নো যে কোনটা বাছাই করা হয়। যদি এখনকার যে নিয়ম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার নিয়মটা হচ্ছে কি, যে তুমি যদি বাংলা সাহিত্য পড়তে চাও এবং ডি ইউনিট থেকে পরীক্ষা দিলে তুমি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান পরীক্ষা দিয়েই বাংলা সাহিত্য পড়বা। কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়মটা হচ্ছে এরকম, তুমি বাংলা সাহিত্য পড়তে চাইলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পরীক্ষা দিয়া এরপরে পড়তে হবে। অথবা তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও, তাহলে ওই যে হিসাব বিজ্ঞান, এরপরে হচ্ছে গিয়ে মানে ফিন্যান্স, এগুলো পরীক্ষা দিয়া তারপরে তোমার ওইটা করতে হবে। সো বিষয়টা এরকমই যে তোমার বুঝতে হবে এখন যে ওইটা কতদিন পর্যন্ত মিটিং এ কি আসে এন্ড তাদের সিদ্ধান্তটা কি হয়, এন্ড মিটিং এ যেইটা সিদ্ধান্ত হবে ওইটাই হয়তো শেষমেশ কার্যকর হবে। সো উই অ্যাকচুয়ালি নেভার নো যে ডি ইউনিটের ভাগ্যে কি আসতেছে। অনেকে যেমন বলতেছে, যেমন অনেক কিছুই হয় আসলে, আমরা এভাবে আসলে বলতে পারি। তবে সাদেকা হালিম ম্যাম এটা বলতেছিলেন, সমাজ বিজ্ঞান অনুষদের যে ডিন সাদেকা হালিম ম্যাম এটা বলতেছিলেন যে আমরা যদি ডি ইউনিটের জন্য আলাদা ভর্তি পরীক্ষা না নিই, তাহলে আমরা বুঝবো না যে ওই স্পেশালি ওই ইউনিট গুলোতে কি কি আছে। আই মিন ওই মানে 55টা ইউনিটের ভর্তি পরীক্ষা ডি ইউনিটের মাধ্যমে হয়। সো এটা বিশাল একটা সংখ্যক স্টুডেন্ট এখানে নেওয়া হয়। সো প্রায় মানে 1,500-এর মতো স্টুডেন্ট এখানে নেওয়া হয়। সো এতগুলো স্টুডেন্ট এবং প্রায় 1.5 লাখের মতো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয়। সো এতগুলো স্টুডেন্টের জন্যই ওনারা চাচ্ছেন যে আলাদা ভর্তি পরীক্ষা রাখতে। বাট ভর্তি পরীক্ষা বাতিল করার মানে চিন্তাটা মাথায় আসছে এই কারণে যে স্টুডেন্টদের যেহেতু কষ্ট হয় পরীক্ষা দিতে, এক্সট্রা অনেকগুলো পরীক্ষা, তাই ওটা ভাবা হয় আর কি। সো অনেক কিছু আসলে হিসেবে আছে। সো এগুলো অবশ্যই মানে বুঝতে পারছো এটাই যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা কেমন হবে এটা এখনো আসলে বলা যাচ্ছে না, যে কেমন বিভাগ পরিবর্তন করা যাবে কিনা এন্ড কিভাবে যাবে, আদৌ বিভাগ পরিবর্তনের অপশন রাখবে কিনা, এটাও কিন্তু পুরোপুরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে ঠিক করবে। সো আমরা এখন এটাও বলে দিতে পারি না ইভেন যে বিভাগ পরিবর্তন থাকবে কিনা। অবশ্যই থাকবে, বিভাগ পরিবর্তন থাকবে না এটা খুবই উইয়ার্ড একটা ভাবনা হইতে পারে। বাট যেমন গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেটা এবার হয়েছে এটাই খুবই উইয়ার্ড, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে কেন এটা এভাবে করা হচ্ছে, কেন স্টুডেন্টদেরকে সব ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। এটা খুব সহজ হইতে পারতো যে সবাই পরীক্ষা দিতে পারবে সব জায়গাতে, এটা খুবই সহজ হইতে পারতো, বাট ওটা দেওয়া হচ্ছে না বিকজ অফ গুচ্ছ পরীক্ষা যেহেতু আসন সংখ্যার একটা সীমিত মানে ব্যাপার আছে, এ কারণে আর কিছু। মূল ব্যাপারটা এরকমই যে মানে উই নেভার নো যে কি হবে। আচ্ছা ভাই, গুচ্ছর সাথে আপনার ডি ইউনিটের কিভাবে আপনার মানে একটা করা যায় আর কি, ধরেন গুচ্ছ প্রিপারেশনের সাথে ডি ইউনিটের প্রিপারেশন নেওয়া যায় ওকে। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা নেক্সট টাইম কি হবে ওটা তো আমরা বলতে পারি না। এবারের ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষাতে লিখিত নাই এবং ডি ইউনিটে ওইটা আছে আবার। তো আমি এটাই বলবো যে গুচ্ছের জন্য একটু আলাদা প্রিপারেশন নিতে পারো। আমি বলবো গুচ্ছের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ওইটা ভেবেই নেওয়া উচিত যে তোমরা ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে জগন্নাথ ইউনিভার্সিটির জন্য যদি তুমি প্রিপারেশন নিতে তাহলে তুমি কেমনে নিতে, অথবা যদি তুমি আই মিন আরইউর কথা ভাবতে পারো, জেইউর কথা ভাবতে পারো, সবকিছু ভেবে সবগুলো ইউনিভার্সিটি ভেবে যদি তুমি মানে প্রিপারেশন নাও, যেহেতু এখানে সবগুলো বিশ্ববিদ্যালয় আছে এখানে, তো আলাদাভাবে একটার জন্য তো আর ওইভাবে বলা আই মিন বলাই উচিত না আসলে, ওইভাবে কোয়েশ্চেনটা হবেই না। হ্যাঁ, ওইভাবে কোয়েশ্চেনটা হবেই না। কোয়েশ্চেনটা এভাবেই হবে যাতে করে প্রতিটা স্টুডেন্টই এখান থেকে একটা কিছু পায়, মানে নিয়ে যাওয়ার মতো একটা কিছু পায়। যেহেতু মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু তুমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবা না, তুমি এখানে একটা নাম্বার পাবা, একটা স্কোর পাবা। এইটা হচ্ছে কি অনেকটা আইএলটিএস এর মতো, একটা টোফেলের মতো। এটা হচ্ছে মানে এসএটি পরীক্ষা যেমন দেয় মানে ওই রকম একটা পরীক্ষা, যে
তোমাকে এসএটির একটা নাম্বার দেওয়া হবে, একটা স্কোর দেওয়া হবে, তোমাকে আইএলটিএস এ যেমন ইংলিশের একটা স্কোর দেওয়া হয়, এবং ওই স্কোর পেয়ে কিন্তু আইএলটিএস এর স্কোর পেয়ে কিন্তু তুমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও না, বরং স্কোর নিয়ে তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, তুমি কোথায় কোথায় আবেদন করতে চাও ওইটা তুমি আবেদন করো। সো গুচ্ছ ভর্তি পরীক্ষাটা হচ্ছে এরকম যে তোমাকে স্কোর দেওয়া হবে, এন্ড তখন তুমি সিলেক্ট করবা যে কোন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কত, যে কত নাম্বার পাইলে তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা, এন্ড তখন হচ্ছে গিয়ে ওইটা মানে ঠিক করা হবে। আর এটাও মনে রাখবা যে এখন পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটি সবগুলো ওইভাবে মানে ঠিক করেও নাই যে কোন ইউনিভার্সিটি কতটা রিকোয়ারমেন্ট রাখবে। হয়তো ওরা গুচ্ছ ভর্তি পরীক্ষার আগেই ওটা ঠিক করে ফেলতে পারে, অথবা ভর্তি পরীক্ষা ফলাফল দেওয়ার একটু আগেই করে দিতে পারে, অথবা ফলাফল দেওয়ার পরে স্কোর অ্যানালাইজ করে ওরা ঠিক করবে যে কোন ইউনিভার্সিটি কতওয়ালা স্টুডেন্টকে নিবে। এটা এরকম হতে পারে যে বাংলা এত না পাইলে তুমি অমুক ইউনিভার্সিটি অমুক ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে না। আবার এমন হইতে পারে যে ভালো ইউনিভার্সিটি গুলো, যেগুলোকে আমরা বেশি সুবিধাওয়ালা ইউনিভার্সিটি বলি আর কি, সব ইউনিভার্সিটি ভালো, আমি কোন ইউনিভার্সিটিকে অবশ্যই মানে ক্ষুদ্র করে মানে দেখার সুযোগ নাই আমার কাছে এখানে, বাট সুযোগ সুবিধার তো একটা কথা আছে এখানে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে তুমি একটু বেশি সুবিধা হয়তো তুমি মানে পাবা, সেইটা হয়তো একই রকম সুবিধা হয়তো তুমি অন্য একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা নিউ ওইটা হয়তো তোমার হবে না, যেহেতু 100 বছর যাবত ইউনিভার্সিটিটা আছে, এদের একটা আলাদা মানে সংস্কৃতি হয়ে গেছে। সো এইরকম আর কি। সো ওল্ড ইউনিভার্সিটি গুলো হয়তো, যেগুলো সমৃদ্ধ ইউনিভার্সিটি, যেগুলো অলরেডি স্টাবলিশড, ওরা হয়তো একটু বেশি স্কোরওয়ালা স্টুডেন্টদেরকে নিবে, তারপরে হয়তো ওই ইউনিভার্সিটি গুলো নিবে যারা কিনা একেবারে নতুন, 8-10 বছর হয়েছে হয়তো ওদের, তখন ওরা নতুন স্টুডেন্টদেরকে নিবে। সো ডি ইউনিটের সাথে যদি তুমি এই প্রস্তুতিটাকে কম্পেয়ার করতে চাও, আমি তোমাকে বলবো এইটা তোমার জন্য একটু ভুল হবে। মানে প্রিপারেশন একই রকম মনে হইতে পারে, বাট মাথায় রাখতে হবে এটা তুমি যত ভালো করতে পারো এখানে তত তোমার জন্য এটা উপকার। কারণ তবে এটাও মাথায় রাখতে হবে এটা ঢাকা ইউনিভার্সিটির মতো অত কঠিন হবে না এখানে চান্স নেওয়া আর কি। এবং গুচ্ছতে যেহেতু এবার পুরো মানে একসাথে গুচ্ছ আকার সবগুলি ইউনিভার্সিটি এসে পড়তেছে, তাই ওখানে যেমন স্টুডেন্টরা পরীক্ষা দিবে, তাই ওখান থেকে বের হয়ে যারা আসতে চাইবে ওরা কিন্তু বাকি ইউনিভার্সিটি গুলোতে, এই যেগুলোতে যে ইউনিভার্সিটি গুলো গুচ্ছতে নাই ওগুলাতে কিন্তু কম্পিটিশনের চাপটা আরো বেড়ে যাবে এবার। সো এইটাকে সহজ ভাবে নেওয়ার কিছু নেই যে দুইটা একসাথে তুমি মিলায় ফেলবা। তো অবশ্যই এমন যে মেডিকেলের প্রিপারেশনের সাথে ইউনিটের মানে প্রিপারেশন নেওয়া যেমন একটু এলোমেলো, গুচ্ছের সাথে অতটা এলোমেলো হয়তো না, একটু তো মিল আছে এখানে, বাট একটু ওই যে মানে প্রশ্নের মিল থাকলেও স্ট্র্যাটেজিক কিছু পরিবর্তন তোমাকে করতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে গুচ্ছটা কেন গুচ্ছ, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে ওরা কি করতে চাচ্ছে। যত বেশি অ্যানালাইজ করবা তুমি দেখবে একটা না একটা আসন তুমি পাচ্ছ। আর আমি একটা কোয়েশ্চেন করো নাই, এরপরও আমি একটা কথা বলতেছি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রচুর মেধাবী স্টুডেন্ট প্রতি বছর চান্স পায় না, চান্স মিস থাকে কিছু স্টুডেন্টের, আমি এটা দেখি প্রতি বছর। আমি যখনই লাইভে যাই আমি এই কথাটা একটু মনে করাই দিই। এইটা খুবই মানে দুঃখের একটা বিষয় যে আমরা দেখি আমাদের অনেক ভালো স্টুডেন্ট, আমরা যাদেরকে ভালো বলি পরিশ্রমী স্টুডেন্ট, তারা অনেকেই চান্স পায় না। স্ট্র্যাটেজিক ভুলের কারণে ওরা চান্স পায় না, শুধুমাত্র স্ট্র্যাটেজিক ভুলের কারণে। ওরা মাথাতেই রাখে না যে কেবল পড়ে গেলেই আমি চান্স পাবো না। ভাই আমার এটা মাথায় রাখতে হবে যে পড়লেই আমি চান্স পাবো না, আমার জানতে হবে আমি কি পড়বো, আমার জানতে হবে আমি কিসের জন্য পড়বো। আমি বাংলার জন্য সবকিছু পড়ে ফেলতেছি, আমি এত মোটা একটা বই পড়তেছি যেখানে কিনা বাগধারা 1000টা আছে, বিপরীত শব্দ 1000টা আছে, অথচ আমি এমন একটা ইউনিভার্সিটি এমন একটা ইউনিটে পরীক্ষা দিতেছি সেখানে জীবনও মানে বাগধারা থেকে কোয়েশ্চেন আসে না, বিপরীত শব্দ থেকে যেখানে জীবনও কোয়েশ্চেন আসে না, তাহলে আমি কেন ওই দুইটা পড়লাম? সো আমি এতগুলো কেন পড়তেছি, আমার জানতে হবে যে কোত্থেকে আমি কি পড়বো। সো গুচ্ছের জন্য আমি তোমাদেরকে বলবো যে গুচ্ছের বাঘা বাঘা যে ইউনিভার্সিটি গুলো আছে তারা এবার গুচ্ছের কোয়েশ্চেনে ডমিনেট করবে, এতে কোনো সন্দেহ নাই। সো কারা ডমিনেট করবে একটু খোঁজার ট্রাই করো যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাঘা বাঘা ইউনিভার্সিটি কারা আছে। জগন্নাথ আছে তোমার জন্য, শাহজালাল আছে তোমার জন্য। সো তুমি দেখো যে মানে বাঘা বাঘা ইউনিভার্সিটি কোনগুলো আছে। সো হচ্ছে গিয়ে যে ওইগুলো যখন তুমি দেখবা আর কি, দেন মানে যে আর কি যে গুচ্ছর জন্য তো মানে তোমার মানে প্রিপারেশনটা কেমন হবে। আই থিঙ্ক গুচ্ছর জন্য হচ্ছে কি এইচ কোর্সের কোনো ইয়া আছে না? জি না জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো হ্যাঁ আনাসের সঙ্গে কথা হচ্ছিল আমার। সো
তোমাদের কোর্স গুলো আমি দেখতেছিলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো করতেছে, এন্ড কোর্স ফিটা আমাকে আসলে অ্যামেজ করছে। এন্ড থ্যাংক ইউ যে তোমরা আসলে এত কমের মধ্যে এই কোর্স মানে কেমনে করছো, আই ডোন্ট নো। এন্ড হচ্ছে গিয়ে আমিও তো ইংলিশের জন্য একটা মানে কোর্স করাইছি এখানে। সো আমি দেখলাম যে আসলে হয়তো তোমাদের এটা মেইনটেইন করা টাফ হচ্ছে, বাট তোমরা এবার যা করতেছো এটা জাস্ট আউটস্ট্যান্ডিং। এজ কোর্সে একটা কথাই আছে যে বঞ্চিত হতে দিচ্ছি না কাউকে, এই জন্য গ্রেট গ্রেট। মূলত আমাদের ওইটা মাথায় রেখে আর কি কোর্স প্রাইসটা আর কি একটু কম রাখতে হয় সবার জন্য। ওকে ওকে, এন্ড আবারও থ্যাঙ্কস। এন্ড হচ্ছে কি যারা এনরোল করতে চাও তারা করতে পারো। এন্ড আই হোপ যে হচ্ছে বাংলা সাধারণ জ্ঞানের জন্য কোর্স আছে এখানে সবকিছুই। সো এখানে আমি দেখছি যারা মানে ক্লাস নিচ্ছে আমার পরিচিত অনেক মানে ফ্রেন্ডকেও মানে দেখছি আমি। সো তোমরা এনরোল করে দেখতে পারো এখানে, এন্ড আমার মনে হয় এটা খুবই ভালো। এন্ড আমি যেটা মানে দেখতেছিলাম আর কি, আমি যখন আমার ইংলিশ কোর্সটা কমপ্লিট করতেছিলাম, আমি ইংলিশ নিয়ে আমি দেখতেছিলাম যে কোর্স থেকে আমি বেশ ভালো একটা সাপোর্ট পাইছি। এন্ড হচ্ছে গিয়ে আমার মানে নিজের মতো করে আমি কোর্স করতে পারছি। আমি যেহেতু এবার লকডাউন বুঝতেই পারতেছো, আমরা যখন ক্লাস নিই বিভিন্ন কোচিং সেন্টারে, অমন হয় নাই যে লাইক আমরা লাইক মানে বাইরে গিয়ে করতে পারছি। অনলাইনে আমাদেরকে সবকিছু করতে হয়েছে। বাট থ্যাংক ইউ যে আমি অনেক স্বাধীনভাবে আমার কাজটা করতে পারছি। আমি যেভাবে মানে পড়াইতে চাই একটা কোর্স, আমি যেভাবে আউটপুটটা আমার দিতে চাই ওভাবেই দেওয়া সম্ভব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এন্ড আই হোপ যে যেই কোর্সগুলো আছে, এন্ড আমি দেখলাম যে তোমাদের ইউটিউবে কিছু ডেমো ক্লাসও আছে, এন্ড ওগুলো হয়তো স্টুডেন্টরা দেখতে পারে। সো এইগুলো আর কি যে হয়তো দেখতে পারো। এন্ড আমি বলবো যে ইউটিউবে যারাই সময় দাও না কেন অথবা যেখানে কোর্স করো না কেন, আমি এটা অলওয়েজই করব। আমি আনাসের সাথে একবার কথা হচ্ছিল আমার। সো এটাই আসলে আমরা যারাই কন্টেন্ট ক্রিয়েটর, যারাই ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে কন্টেন্ট বানাই, আমরা প্রত্যেকেই এটাই ট্রাই করি যে স্টুডেন্টরা যাতে ওই দিকেই যায় যেই দিকে স্টুডেন্টরা আসলে যাওয়া উচিত। তুমি যেগুলোই ফলো করো না কেন, তুমি যেই কোচিং সেন্টারের বই মানে পড়ো না কেন, যেখানেই কোচিং করো না কেন, তুমি তোমার ফোকাসটা মেইনলি এটাই হওয়া উচিত যে আসলে তুমি সঠিক পথে যাচ্ছ কিনা। এন্ড সেইটা যে কোনো ভাবে হইতে পারে, বাট সঠিক পথে তুমি যাও। যখনই তুমি সঠিক পথে যাবা দেন তুমি আসলে ভালো একটা কিছু দিকে আগাচ্ছ আসলে। আর যদি তুমি আসলে সঠিক পথে না যাও তাহলে আসলে দিস ইজ নেভার মানে সম্ভব। একটু সচেতন হয়েই প্রিপারেশনটা নেওয়া হোপসো ডি ইউনিটের জন্য এবার যারা পড়তেছো বেশ ভালো করবা। ভাইয়া লাস্ট একটা কোশ্চেন নিব যে ডি ইউনিটের রিটেনের ব্যাপারে যদি একটু বলতেন। আমরা আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি, তো এখন লাস্ট একটা কোশ্চেন নিচ্ছি আর কি। ওকে, অনেকক্ষণ হয়ে গেছে আসলে, আর 58 মিনিট, আমার গলা ব্যথা হয়ে গেছে আসলে। তো ওকে, হচ্ছে গিয়ে লিখিত ভর্তি পরীক্ষা নিয়ে এটা মাথায় রাখতে হবে যে লিখিতটা এজন্যই গুরুত্বপূর্ণ যে তোমার লিখিতর খাতায় যদি তুমি মানে লিখিতর খাতা তখন তোমার তখনই দেখা হবে যখন কিনা তুমি এমসিকিউতে পাস করবা। আর লিখিতটা কেন লিখিত নেওয়া হয়, হ্যাঁ কেন লিখিত নেওয়া হয়, আমি নিজে হচ্ছে কি আমার যে কোর্সটা আছে সেখানে আমি মানে মানে বিস্তারিত একটা করতেছিলাম। আমি ইউটিউবেও দেখছি এবার বেশ অনেকেই অনেক কন্টেন্ট মানে এবার বানাইছে, মানে ইউটিউবে অনেকেরই অনেক ভিডিও আছে, তোমরা হয়তো সেগুলো চেক করতে পারো। সো এবার অনেক বইও দেখলাম লিখিতর জন্য বের হয়েছে। সো তোমরা যে কোনো একটা বইকে ফলো করতে পারো, এবং এইচ কোর্সের যে কোর্স আছে ওটা তো তোমরা করতেই পারো। সো যেখান থেকে তোমরা পড়ো না কেন এটা মাথায় রাখবা যে তুমি বুঝতেছো কিনা যে লিখিত ভর্তি পরীক্ষাটা কেন নেওয়া হচ্ছে। আমার নিজের মানে ইউটিউবে আমি একটা ভিডিও করছিলাম এর আগের বছরই, বছর মেবি একটাই করছি আমি ভিডিও, খুব একটা সময় পাইনি এবছর ভিডিও করার জন্য। এন্ড থ্যাংক ইউ সো মাচ আমার ইনভাইট করার জন্য, অনেকদিন পর অ্যাডমিশন নিয়ে কথা বলতেছি। সো লিখিতর কোয়েশ্চেনটা কেন হয়, লিখিতটা কেন এভাবে হয়, আসলে লিখিতর পরীক্ষাটা এই জন্য হয় যে তোমার যাচাই করা হয় তুমি বই পড়তে পারো কিনা ইংলিশে, তুমি লিখতে পারো কিনা ইংলিশে। তুমি যখন ইউনিটের যে কোনো একটা সাবজেক্ট পড়বা, বেশিরভাগ সাবজেক্টেরই বাংলা বই নেই, সব ইংলিশের বই। হ্যাঁ, সো তোমার ইংলিশ পড়তে পারতে হবে, লিখতে পারতে হবে। সো ভাই লিখে আসো, পরীক্ষায় কিছু না কিছু লিখে আসো। অনেকে এমন করে যে মনে করে যে আমি কি লিখবো, এটা নিয়ে আমার লেখার কিছু নেই, সো আমি এটা খালি রেখে যাই, আমি লিখলে হয়তো ভুল নাম্বার পাবো। লিখিততে মাইনাস মার্কিং নাই। এই জায়গা আমরা যেমন ইয়েতে দেখি এমসিকিউতে ভুল লিখলে আমার নাম্বার কাটা যাবে, লিখিততে কিন্তু আমার কাটা যাবে না। সো আমি লিখে আসবো। আমার যদি বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লিখতে দেওয়া হয়, আমি যদি না জেনে থাকি যে বঙ্গবন্ধুর জন্মদিন কবে,
বঙ্গবন্ধু কত বছর জেল খাটছেন, বঙ্গবন্ধুকে জেলে মানে প্রেরণ করা হয়েছে কেন, এবং লাইক বঙ্গবন্ধুর শৈশব কেমন ছিল আমি জানি না কিছুই, আমি জানি না ওনার বইয়ের নাম কি, আমি কিছুই জানি না বঙ্গবন্ধু সম্পর্কে। তাও তুমি লিখে আসো যে বঙ্গবন্ধু তোমার ইন্সপিরেশন, তাও তুমি লিখে আসো যে বঙ্গবন্ধু না থাকলে আমরা বাংলাদেশ পাইতাম না। যেটা মনে চায় ওইটা তুমি লিখে আসো, তুমি এমন কিছু লিখে আসো যে আই লাভ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তো যেটাই মনে চায় তুমি লিখে আসো, এমন কিছু লিখে আসো যেইটা হেল্প করবে তোমারে ওই জায়গাটুকু ফিল আপ করার জন্য। এখন এইটা গেলে একটা জিনিস তুমি লিখবা, এখন কথা হচ্ছে কি লিখবা, এটা ফিল আপ তো করবা, আই লাভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো অবশ্যই তুমি লিখবা না, তুমি কি লিখবা, তুমি লিখবা হচ্ছে গিয়ে কিছু কি ওয়ার্ড, লিখিততে মাথায় রাখবা যে কি ওয়ার্ড তোমাকে থাকতে হবে, লাইক কি চায় এই মানে পরীক্ষক তোমার কাছ থেকে কি চায়, পরীক্ষক দেখতে চায় কিছু নাম্বারস, যে বঙ্গবন্ধুর জন্মদিন, মৃত্যুবার্ষিকী, নাম্বার চায় যে কত বছর উনি এখানে ছিলেন, জেলে কত বছর ছিলেন, কবে তিনি জেল থেকে ফিরে আসছেন, নাম্বার চায়, বঙ্গবন্ধুর হিস্ট্রি কিছু বিষয় চায়, 7th মার্চ চায় ওরা। সো কি কি আছে বঙ্গবন্ধুর লাইফের সবচেয়ে কি পয়েন্ট গুলো কি আছে ওগুলো চায়। এরপরে মনে করো জার্নি বাই ট্রেন তোমাকে লিখতে দেওয়া হয়েছে, তাহলে তোমার কাছ থেকে এখানে কি চায়, ট্রেনের স্টার্টিং পয়েন্ট চায়, এন্ডিং পয়েন্ট চায়, ট্রেন কেন তোমার ইন্সপায়ার করছে এন্ড কেন তুমি ওই এক্সাক্ট ভ্রমণটা লিখতেছো ওইটা চায়, এটা চায়। এবং ট্রেনের মানে রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট কি, বর্তমানে যোগাযোগ ব্যবস্থায় ট্রেনের অবদান কতটুকু, এবং এইগুলো জানতে চায় যে পলিটিক্যালি তুমি কতটা সাউন্ড, পলিটিক্স কতটা বুঝো তুমি, এটা জানতে চায় যে তুমি কতটা ইকোনমিক্স বুঝো, বাংলাদেশের অর্থনীতি কতটা বুঝো, তুমি করোনা ভাইরাস সম্পর্কে কোয়েশ্চেন আসছে, তুমি স্বাস্থ্য খাত কতটা বুঝো, খালি এটা লিখলেই হবে না যে করোনা ভাইরাসে অনেক মানুষ ডেড, জানতে চাওয়া হচ্ছে তোমার কাছ থেকে যে স্বাস্থ্য খাতে করোনা মানে ভাইরাসের এবার ইম্প্যাক্টটা কি, সারা বিশ্বের যেই হেলথ কেয়ার সিস্টেম ওইটা কিভাবে ভেঙে পড়ছে, স্বাস্থ্য খাতের কি কি প্রবলেম তোমার চোখে পড়তেছে। দেখতে চাওয়া হয় যে তোমার মানে আর ইউ এ নার্ড অর তোমার মধ্যে কিছু একটা আছে, তুমি জাস্ট বই পড়ো নাই, তোমার মধ্যে আরো কিছু আছে, এক্সট্রা আউট নলেজ তোমার আছে। সো দ্যাট ইজ হোয়াট দে ওয়ান্ট, যে তোমার কাছ থেকে তারা এইগুলো কিছু চায়। এখন কথা হচ্ছে গিয়ে বানান ভুলের বিষয়টা, যে আমি যদি এমন একটা কিওয়ার্ড লিখতে চাই যা কিনা ভুল হইতে পারে, সো বানান ভুল অ্যাভয়েড করা সবচেয়ে উপকারী একটা কাজ, যে বানান ভুলটা অ্যাভয়েড করা। তো এখন কথা হচ্ছে গিয়ে যে আমি এমন একটা টপিক নিয়ে লিখতে বসছি যেখানে কিনা আমি 2-3টা শব্দ মনে আসতেছে আমার, যেগুলোর বানান আমার সঠিক মনে নাই, তাহলে আমি কি করব। সো এইটা থেকে বাঁচার উপায়টা হচ্ছে গিয়ে আগে থেকে তুমি জেনে রাখবা যে তুমি মনে করে 100টা অথবা মানে 200টা ওয়ার্ড তুমি শিখে যাও, করোনা ভাইরাস সম্পর্কে 8-10টা ওয়ার্ড তুমি শিখে ফেলো আজকে, তুমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে 100টা ওয়ার্ড শিখে ফেলো, খুব সম্ভবত মানে বাংলাদেশ থেকে কিছু তোমার আসবে, মুক্তিযুদ্ধ থেকে আসবে, 100টা ভালো ওয়ার্ড তুমি শিখে ফেলো, যে এমন কিছু ওয়ার্ড যেগুলো দেখেই মনে হয় যে এই ছেলের মাথায় তো কিছু আছে, এই ছেলে তো একটা কিছু, এই জায়গায় তো আমার লাগবে, এই ডিপার্টমেন্টে তো আমার এই ছেলেরে চাই আমি। সো সে যেন তোমার চায়, সে যেন চায় যে এই ব্রেইনটারে আমার ঢাকা ইউনিভার্সিটিতে চাই। সো সে কখন তোমারে চাইবে, যখন কিনা তুমি এমন 2-3টা ওয়ার্ড লিখতে পারো যে ওয়ার্ড গুলো কেউ লিখে নেয়, যে যেই 2-3টা ওয়ার্ডের দিকে তার চোখ পড়বে। সো দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন হচ্ছে গিয়ে এই লিখিত পরীক্ষাটায় আর কি, এই লিখিত জায়গাটায় আমি দেখছি মানে বেশ কিছু ভিডিও ইউটিউবে আছে, এন্ড হচ্ছে গিয়ে ব্লগও কিছু আছে, লিখিত ব্লগ। সো একটু মানে ঘাটাঘাটি করলেই তোমরা পাবা, বাট ইউটিউবে অবশ্যই বেশি সময় অপচয় করবা না। আমি জাস্ট অলওয়েজ এটাই বলি যে বেশি ভিডিও কারোই দেখবা না, অতিরিক্ত জাস্ট সময়ের অপচয় করবে না ভিডিও দেখতে দেখতে। তোমার কাজটা হচ্ছে এটাই যে তুমি নিজেকে কিভাবে শার্প রাখতে পারো, তখনই হালকেস্টাইন সফল হবে, তখনই মানে মহসিন ভাইয়া সফল হবে যখন কিনা তুমি নিজে ইউনিভার্সিটিতে চান্স পাবা, তখনই আমি বলতে পারবো যে আমার স্টুডেন্ট ওইটা, যখন কিনা তুমি আমাকে দেখেই মানে ইউনিভার্সিটিতে আমাকে দেখে বলবা যে মহসিন ভাইয়া আপনার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে আমার হয়েছে চান্স, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, ঠিক না? সো ওইটা একটু মাথায় রাখো যে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এইটা চায় যে তুমি যাতে চান্স পাও। সো তোমার নিজেরে চাইতে হবে যাতে তুমি চান্স পাও, আমার এত মানে পক পক করার কোনোই মানে থাকবে না যদি না তুমি কোথাও চান্স পাও আর কি। সো এনশিওর করো যে এটা যাতে তুমি চান্স পাও। এন্ড অনেক কথা বলে ফেলছে আসলে, অনেক কথা হয়েছে আজকে।
আজকে অনেক ধন্যবাদ দিব আপনাকে। আসলে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতেছি না ভাইয়া, যে আজকে আপনি 1 ঘন্টার উপরে জাস্ট লেকচারের চেয়ে বড় কিছু দিয়ে গেছেন। খুব ভালোভাবে আমারও খুব ভালো লাগছে যে অনেকদিন পরে আসলে কথা বলতে পারলাম স্টুডেন্টদের সাথে, এবং কমেন্ট গুলো দেখে আমারও ভালো লাগছে। তো থ্যাংক ইউ আমার ইনভাইট করার জন্য। আমি অনেকদিন পরে কিছু বলার ট্রাই মানে বলতে পারলাম আর কি। ঘরের মধ্যে লাইক বন্দি হয়েছিলাম অফিস টফিস নিয়ে, পরে এখন তো লেখাপড়া বন্ধ হয়ে আসছে, সো লাইক অনেকদিন পরে একটা মানে সুযোগ পাইলাম, আনাজ বললো আর আমি মানে হ্যাঁ বলে ফেলছি আর কি। সেটাই আলহামদুলিল্লাহ যে এটা বেশ ভালোভাবে গেছে। এন্ড সবাই সুস্থ থাকো, এন্ড আবার লকডাউন আসতেছি, একটু সাবধানে থাকো, বের হইও না কেউ। এন্ড আমার জন্য দোয়া করো, আমার ফ্যামিলির জন্য দোয়া করো, সবার কাছে দোয়া চাই। এন্ড হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই মহামারী খুব ভালোভাবে ইনশাল্লাহ কাটায় উঠতে পারবো আর কি। সবার জন্য শুভকামনা, হালকেস্টাইনের জন্য শুভকামনা। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আজকের মতো তাহলে আমরা এখানে লাইভ ক্লাসটা শেষ করতেছি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।